ক্লাস করা টাফ, ওইটা একটা ক্লাসে বলে তো সমাধান হবে না, এইটা ডিপার্টমেন্টে আলোচনা করবেন। আচ্ছা, যেহেতু আপনাদের মিডটার্ম পরীক্ষা আছে, এই জন্য আপনাদের ইয়ারটিতে দেখবেন যে 4টা নোট আপলোড করা হয়েছে, 2টা প্রিভিয়াসলি আপলোডেড ছিল আর 2টা আজকে আপলোড করে দেওয়া হয়েছে। মোটামুটি এই 4টা নোটের উপরে বেস করেই আমাদের হচ্ছে মিডটার্ম এক্সাম, বাট এইটাকে আরো সাজেশন ওয়েতে আরো একটু সিম্পলিফাইড এবং শর্ট করে দিয়েছি আরো, বিকজ যেহেতু আমাদের নাম্বার অফ ক্লাসেস অনেক কম হয়েছে। তো এই ফাইলটাও অলরেডি শেয়ার ইন ইউর ইয়ারপি। এটার নাম হচ্ছে ওএস মিট বলে একটা ফাইল শেয়ার করা আছে, যেখানে অল্প কিছু কোশ্চেন উইথ অ্যান্সার দেওয়া আছে। আপনারা এইটাকেই আপাতত মিডের জন্য পড়েন, ঠিক আছে? শুধু এই একটা ফাইল মিডের জন্য পড়েন, বাট এইখান থেকে আবার বাছাই করে, এখানে মাত্র মনে হয় 6-7টা কোশ্চেন আছে, এখান থেকে আবার বাছাই করে বাদ দিয়ে না, তাহলে কিন্তু কমন করবে না। এই ফাইলটা পড়লে চলবে মিডের জন্য আপাতত এই ফাইলটা পড়েন। মিডের জন্য এটার মধ্যে কি ওই 4টা ফাইল থেকে কন্টেন্টকে কম্পাইল করে, মানে যেটুকু লাগবে এবং মিডের যে এরকম কোশ্চেন আসবে সেই কোশ্চেনের উপর বেস করে এই সাজেশনটাকে তৈরি করা হয়েছে, এবং আমি অ্যান্সারগুলিও দিয়ে দিয়েছি, এবং দিস থিংস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে আর প্র্যাকটিসে না যাই, বিকজ আমাদের মিডের সময় যেহেতু ল্যাব নাই, আমরা জাস্ট থিওরি এটাই দেখি। দেখেন যে ফার্স্টে আপনাকে 4টা স্লাইডের থেকে এই নোটটাই আর কি আপাতত আপনারা এই নোটটাই করবেন। নোটের নাম দেওয়া আছে হচ্ছে ওএস মিট নামে, ঠিক আছে? ইয়ারটি আপনার করা আছে। The first question is, what is the difference between a 32-bit and a 62-bit operating system? তো অপারেটিং সিস্টেমের তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন আমরা সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, ব্যাচ অপারেটিং সিস্টেম। এই ক্লাসিফিকেশন তো ডিফারেন্ট, ওইটা হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম, বাট বেস উপরে ভিত্তি করে প্রসেসরের টাইপ, ওইটার উপরে ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের টাইপটা করা হয়। এখানে 2টা টাইপ হয়, একটাকে বলা হয় 32 বিট অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। প্রসেসর যখন হয় তখন প্রসেসরও 32 বিট এবং 64 বিটের হয়। রিসেন্ট যে প্রসেসরগুলি আসছে এগুলি সবই 64 বিট। রিসেন্ট মানে রিসেন্ট ফিউ ইয়ার্স ধরে 32 বিট প্রসেসর এখন নেই, বাট আমরা অপারেটিং সিস্টেমের একদম প্রিভিয়াস হিস্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত যে ডেভেলপমেন্ট, এই সব কিছু আমাদের নলেজে থাকতে হয়। লাইক আপনারা যখন মাইক্রোপ্রসেসর কোর্স করেছেন, এখন তো আপনারা কোর i5 কোর i7 ছাড়া কেউ কিনে না, কিন্তু আপনারা কি করেছেন 8086 প্রসেসর থেকে পড়া শুরু করেছেন, তাই না? 8086 প্রসেসর 1990 এ চলে গেছে, পার হয়ে গেছে। এরপরে 1 2 3 4 করে এটা জেনারেশন আছে, পেন্টিয়াম আসছে, পেন্টিয়ামের পরে ডুয়াল কোর, কোর টু ডুও, তারপরে i3 i5 i7 i9 চলছে। এই ছিল অনেক আগে, কিন্তু তারপর আমাদের কি বেসিক কনসেপ্ট যে হাউ দ্য স্ট্রাকচার অফ দ্য মাইক্রোপ্রসেসর, সেটার জন্য যেহেতু এরকম করেছেন, সেটি অপারেটিং সিস্টেমের একদম কোর বোঝার জন্য আপনাদেরকে এগুলি, এবং আমরা তো আমাদের প্রসেস গুলিকে নিয়েও চ্যাপ্টার আছে, তো সেইগুলি থেকে আপাতত একটা একটা করে কোশ্চেন করব, আর ফুল চ্যাপ্টারটা পড়তে চাইলে ওটাকেও কনসাইজ করে আমাদের ইসে দেওয়া আছে, এই নোট যেটা ক্লাস নোট দেখবেন ওই ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে। ওখানে যে খুব বেশি আছে তা না, বাট তারপরে এটার চেয়ে অনেক বেশি আছে। চ্যাপ্টারটাকে ছোট করা হয়েছে, ছোট করলেও 5-7 পেজের নিচে তো আর হয় না, ঠিক আছে? এই নোটটাকে আই থিঙ্ক 14 পেজ মতো হবে, বাট এই 14 পেজ আর বাদ দিয়ে না। এবং মোটামুটি সহজভাবে পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে, তো আপনার পয়েন্টগুলিকে খেয়াল রাখলে আমার মনে হয় করতে হবে। 32 বিট আর 64 বিট যে প্রসেসর হয়, এটার বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম যে এটার প্রসেসিং হচ্ছে 2 টু দি পাওয়ার 32, বাইনারিতে তো সবই কাজ হয়, দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 64 প্রসেসিং ক্যাপাসিটি। তো প্রসেসিং ক্যাপাসিটি এইটা থেকে এইটা কত গুণ বেশি? আমার তো মনে হচ্ছে 32 আর 64 ডাবল। তো এইটার কনসেপ্ট হচ্ছে ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 32, আর এটার কনসেপ্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 64। তাহলে এইটা কি এটা দ্বিগুণ? না, অনেক বেশি গুণ। কারণ আপনারা দেখেন 2 টু দি পাওয়ার 32 কে আপনি যদি 2 দিয়ে গুণ করেন তাহলে 2 এর পাওয়ার কত? এখানে 1 না, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 33। এটা
তার মানে এইটা 2 টু দি পাওয়ার 32 ইনটু 2 টু দি পাওয়ার 32 করলে পাওয়ারে যোগ হয়। তার মানে এটার চেয়ে এটা অনেক অনেক গুণ বেশি, অনেক 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 গুণ বেশি। 2 টু দি পাওয়ার 32 ভ্যালু কত, এটা যদি ক্যালকুলেটর করেন তাহলে দেখবেন যে লার্জ একটা সংখ্যা আসে। আমাদের মেইন যে অপারেটিং সিস্টেম এটা দুই রকম হয়। দেখেন আপনাদের সুবিধার্থে খুব ইজিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। দ্য ডিফারেন্স বিটুইন 32 বিট and 64 বিট অপারেটিং সিস্টেম ইজ primarily lies on how the processor বা যেটাকে আমরা CPU বলি on a computer handles information. তো কোন কোন প্যারামিটারে আমরা ডিফারেন্সটাকে দিচ্ছি সেটাকে পয়েন্ট করে যদি বলি, আমরা ডেটা হ্যান্ডলিং ক্যাপাবিলিটিতে এই দুটো ডিফারেন্সটা কেমন আসছে। দেখেন যে ডেটা হ্যান্ডেল করবে, যে আমার ডেটা হ্যান্ডেলটা কেন আসছে, প্রসেসর তো ডেটা তো হ্যান্ডেল করবে স্টোরেজ, তাই না? কনসেপ্ট এরকম আসতে পারে যে স্টোরেজ তো ডেটা হ্যান্ডেল করবে, প্রসেসর কি করবে, এটা তো প্রসেস করছে। আপনি তো ডেটাটাকে জাস্ট স্টোর করে রাখছেন না, ওটা কোনো একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে এক্সিকিউট করছেন, রান করছেন প্রোগ্রামের মধ্যে, না? আপনি একটা ওয়ার্ড ফাইল যদি হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে দিয়েও তো রান করছেন। তো ওইটা যে প্রসেস হচ্ছে সেই প্রসেসিং এর জন্যই আমাদের এই প্রসেসরটা দরকার। এবং আপনার যেটা র্যাম আছে আমাদের, সেই র্যামেরও ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি থাকে যে আমার এই ক্ষেত্রে প্রসেসর এই পরিমাণ ম্যাক্সিমাম র্যামকে সাপোর্ট করতে পারবে। এখন সাপোজ আপনি একটা সাপোজ আপনি একটা প্রসেসর ইউজ করছেন আপনার কম্পিউটারে যেটা 32 বিট, বাট ইউ আর ইউজিং 8 জিবি অফ র্যাম। তাহলে 8 জিবি র্যাম দিয়ে যদি আপনি একটা 32 বিট প্রসেসর ইউজ করেন, তাহলে ওই যে প্রসেসর 32 বিট প্রসেসর, এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 4 জিবি পর্যন্ত সে নিয়ে কাজ করতে পারবে। তার মানে এক্সট্রা 4 জিবি র্যাম ইউজলেস থেকে যাচ্ছে, ওটা কাজে আসছে না। তো সেই বিষয়টা এখানে বলেছি আমরা যে 32 বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দেখেন যে প্রসেসেস ডেটা ইন 32 বিট চাঙ্ক, মানে টুকরা টুকরা 32 বিটের প্রত্যেকটা টুকরায় কাজ করছে, এবং দা ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক মেমরি অ্যাড্রেস ইট ক্যান হ্যান্ডেলস ইজ 2 টু দি পাওয়ার 32। এটা এখানে কারেকশন আছে 2 to the power 32 around 4.29 billion which translate to 4 GB of addressing RAM. and RAM এর মধ্যে যে অ্যাড্রেসিং হয়, RAM এর মধ্যে অ্যাড্রেসটা কিভাবে হয়, দেখেন যে এটা মনে করেন আপনার RAM, তো RAM এর মধ্যে সাপোজ এটা একটা 4 GB সাইজের RAM, এই র্যামটার মধ্যে প্রত্যেকটা অংশ একটা মেমোরি অ্যাড্রেসের একটা অ্যারে আকারে থাকে। মানে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস কি, এটা মনে করেন যে মেমোরি অ্যাড্রেসগুলি সাধারণভাবে এরকম হয় 001B * 2E এরকম অ্যাড্রেস হয়, এবং এটা সিকোয়েন্সে সিরিয়ালে এইটার যা অ্যাড্রেস তারপর অ্যাড্রেস তারপর অ্যাড্রেস এইভাবে আসে। তাহলে আমার যে টোটাল মেমোরিটা, মেমোরি মানে র্যাম যেটা, সেই র্যামটা কি হচ্ছে আর কিছুই না, এ লিস্ট অফ অ্যারেস অফ সাম ফিজিক্যাল অ্যাড্রেস। প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কি হয়, ডেটা টেম্পোরারি স্টোর হয়। ওই টেম্পোরারি স্টোরটা কতক্ষণ হয়, যতক্ষণ পর্যন্ত আপনি একটা স্পেসিফিক প্রোগ্রামকে এক্সিকিউট করছেন। প্রোগ্রামটা যখন এক্সিকিউশন ক্লোজ করে দেন, তখন ওইটা থেকে মেমোরিটা আবার এমটি হয়ে যায় এবং ফাঁকা থাকে। পরবর্তীতে আবার যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট করবেন বা প্রোগ্রাম রান করবেন, তখন আবার সেই মেমোরির মধ্যে এইখানে যতটুকু স্লট প্রয়োজন, যতটুকু মেমোরির পার্ট দরকার বা চাঙ্ক দরকার, সেই অংশটুকুকে সে ইউজ করে। তো দেখেন যে ইন প্র্যাকটিস not all 4 GB is usable because some addresses are reserved for system processes and peripherals. সিস্টেমের প্রসেস বলতে উইন্ডোজ যখন চলে, আপনারা যখন এই টাস্ক ম্যানেজারে আসেন, টাস্ক ম্যানেজারে আসলে আপনারা এখানকার প্রসেসেসগুলি দেখতে পান যে কতগুলি প্রসেস চলছে। তা আমার এখানে কি চলছে, আপনারা বেসিক্যালি দেখতে পাচ্ছেন দুটো প্রোগ্রাম চলছে, একটা হোয়াটসঅ্যাপ চলছে আর একটা ক্রম ব্রাউজার চলছে, আর কিছু চলতেছে না, আর কোনো প্রোগ্রাম রানিং নাই। কিন্তু আপনি দেখেন যে এখানে টাস্ক যেগুলি চলতেছে, এই টাস্কের মধ্যে আরো লম্বা লিস্ট আছে, এবং যদি আপনি এটাকে স্ক্রল করেন নিচে দেখেন আরো অনেক টাস্ক চলছে। এই টাস্কগুলি কি, এই টাস্কগুলি হচ্ছে সিস্টেমের কিছু প্রসেস, মানে উইন্ডোজটা নিজেকে রানিং রাখার জন্য সে কিছু ফাইলকে অলওয়েজ এক্সিকিউটিং মোডে রেখেছে এবং ওই ফাইলগুলো অলওয়েজ চলতেছে। তো সেই চলার কারণে এই প্রসেসেসগুলি আসছে, এবং এটা সিপিইউ ইউসেজ, মেমরি ইউসেজ এটসেট্রা ইউসেজটাও আপনাকে ভ্যালুতে এবং পার্সেন্টেজে দেখাচ্ছে। দেখেন যে আপনার মেমরি মানে হচ্ছে, এটা কিন্তু মেমরি মানে অলওয়েজ মনে করবেন র্যাম, নট দ্য স্টোরেজ। তাহলে
কোন প্রসেসটা আমার কতটুকু মেমরি এবং কতটুকু সিপিইউ কনজিউম করছে সেটা এখানে লিস্ট চলে আসে। তো সেই জিনিসটাই এখানে যদি আমরা বলি যে ইন প্র্যাকটিস নট অল 4GB, মানে 4GB যখন আপনি র্যাম ইনক্লুড করেন আপনার সিস্টেমে 4GB কে আপনি পুরোপুরি ইউজ করতে পারেন না। প্রথম হচ্ছে সিস্টেম কিছুটাকে রিজার্ভ করে দেয়। সেম এক্সাম্পল, আপনি অন্যান্য অপারেটিং সিস্টেম, আপনার হ্যান্ডহেল্ড ডিভাইস যেটা আছে অ্যান্ড্রয়েডের মধ্যে আপনি যখন মনে করেন যে 8GB র্যামের একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি ইউজ করছেন, তো আপনি দেখা যাচ্ছে যে 2GB থেকে 3GB ওইটা অ্যান্ড্রয়েড নিজেকে চালানোর জন্য অলওয়েজ এনগেজ রাখছে, বাকিটুকু দিচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলি আছে ওই অ্যাপসগুলিকে আপনি রান করার জন্য। তার মানে আপনি যে টোটাল স্টোরেজটা, এবং শুধু এটাই না, আপনি রম যেটা পান স্টোরেজ, সেই স্টোরেজেরও একটা পার্ট কিন্তু অলরেডি অকুপাইড হয়ে থাকে, তাই না? সেরকম উইন্ডোজের মধ্যে দেখেন যে আমরা সি ড্রাইভের মধ্যে যখন আপনি উইন্ডোজ ইনস্টল করেন বা জে ড্রাইভে ইনস্টল করেন, ইনস্টলেশনের পরে কি হয় যে একটা অংশ 10GB to 15GB অ্যাটলিস্ট আপনার শুধু উইন্ডোজের জন্য, আর কোনো প্রোগ্রাম ইনস্টল করেনি, শুধু উইন্ডোজ ইনস্টল করেছে একটা ব্ল্যাঙ্ক পিসিতে, সেখানেও দেখবেন যে ওই স্টোরেজটুকু সে কভার করে রাখছে। দ্যাট মিন্স আমার এখানে যতটুকু র্যাম থাকছে এবং যতটুকু স্টোরেজ থাকছে দুইটা থেকে একটা পার্ট কনজিউম করে রাখে সিস্টেম তার নিজস্ব প্রসেসগুলিকে রানিং করার জন্য। অন দ্য আদার হ্যান্ড 64-বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ডেটা হ্যান্ডলিং এ কি বলছি আমরা, processes data in 64-bit chunk। 64-bit মানে কতটুকু, ওই যে 2 to the power 64, 2 to the power 64 বিট, মানে এটা কত, এটা হচ্ছে বিটে আমরা হিসাব করছি। বিট থেকে আমরা তো 4GB কে যখন ভাগ করব এটা তো অনেক বিট হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা চাঙ্কে এরকম হচ্ছে এবং ক্যান থিওরিটিক্যালি হ্যান্ডেল, এখানে ওই যে সেম 2 to the power 64 হবে। এটা আপনারা যে কালেকশন করে নিয়েন আপনাদের নোটবুকে ক্ষেত্রে এটা হবে 2 to the power 64, 2 to the power 64 memory addresses which is equal to 18 exabyte, extremely large and not practically reachable rate, মানে এটা অনেক বড় একটা ভ্যালু। যেমনটা আপনারা নেটওয়ার্কের মধ্যে দেখেন যে আগে আমাদের ছিল আইপি ভার্সন 4, পরবর্তীতে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস শর্ট হয়ে যাওয়ার কারণে আমরা আইপি ভার্সন 6 এ যে কনভার্ট করলাম। তো 4 আর 6 এর মধ্যে আইপি অ্যাড্রেসের সংখ্যা ডিফারেন্স হিউজ, মানে 4 এ ছিল আমাদের 30 বিলিয়ন মতো, ওইটা হয়ে গেছে মনে করেন যে কয়েক লক্ষ বিলিয়ন আইপি ভার্সন 6 এ। তো এরকম ভাবেই এই 32 বিট আর 62 বিটের মধ্যে ক্যাপাসিটি বা ফাইল হ্যান্ডলিং ক্যাপাসিটি যেটাই বলেন, এটা জাস্ট নট অনলি ডাবল, ইটস এগেইন 32 টাইমস মোর। যেমনটা ওই যে বলছিলাম যে 32 তে যদি ডাবল করেন তাহলে হয় 2 to the power 33, তারও ডাবল করলে 34, এইভাবে 64 পর্যন্ত আসছে। আচ্ছা, এবার সিস্টেমের পারফরম্যান্সের হিসাবে যদি আমরা বলি, আমাদের কোশ্চেনটা ছিল, আবার একটু দেখেন যে কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন এ 32 বিট এন্ড এ 64 বিট অপারেটিং সিস্টেম। তো কয়েকটা অ্যাসপেক্টে আমরা এই ডিফারেন্সটা আলোচনা করছি। আমাদের ফার্স্ট অ্যাসপেক্টে ছিল ফাইল হ্যান্ডলিং ক্যাপাসিটি, আমরা 7-8টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এখন কোশ্চেন যদি পরীক্ষায় যেরকম মার্কস থাকবে সেই অনুযায়ী, যদি 4 মার্কসে থাকে আপনারা 4টা পয়েন্ট লিখবেন, 3 মার্কসে থাকলে 3টা পয়েন্ট লিখবেন বা 4টা পয়েন্ট লিখবেন, এরকম আমার জানার জন্য, ফর নলেজের জন্য আপনি পুরোটাই একবার রিডিং দিবেন, এর মধ্যে থেকে যে পয়েন্টসগুলি আপনার ভালো মনে থাকবে, মানে উল্টাপাল্টা হবে না, সেই পয়েন্টসগুলিকে লিখেন। তার মানে আমরা যদি 6টা পয়েন্ট পড়ি তাহলে 4টা পয়েন্ট লেখাটা ইজিয়ার হয়, ঠিক আছে? নট নেসেসারি যে 6টা পয়েন্ট পরীক্ষা লিখতে হবে, বাট নলেজের জন্য আমাদেরকে 6টা পয়েন্টই পড়া দরকার। আচ্ছা, পারফরম্যান্সের ক্ষেত্রে কি করে দেখেন, লিমিটেড বাই 4GB RAM ক্যাপাসিটি, মানে আপনি ওই 32 বিট অপারেটিং সিস্টেম এবং 32 বিট প্রসেসরে আপনি লাগাতে পারবেন 8GB RAM, কিন্তু 4GB এর উপরে RAM কাজ করবে না, 4GB এর উপরে বেশি অংশটা কোনো কাজ করবে না। তো সেই জন্য আমরা লিখেছি লিমিটেড বাই 4GB RAM ক্যাপাসিটি, সো পারফরম্যান্স ক্যান স্লো ডাউন উইথ হেভি অ্যাপ্লিকেশন লাইক ভিডিও এডিটিং অর মাল্টিটাস্কিং, মানে এই ধরনের বড় কাজের জন্য, রেন্ডারিং করবেন এই টাইপের কাজের জন্য আপনার, বা বড় কোনো সফটওয়্যার যেখানে আপনার অনেক অ্যানালাইসিস করা লাগে, সেই অ্যানালাইসিস টাইপের সফটওয়্যারগুলি রান করার জন্য মেমোরিও তো অনেক লাগে। কারণ মেমোরিতে সফটওয়্যারটা রোলিং হয় কি করে, ডেটাটা মেমোরিতে রাখলে ওইটাকে প্রসেস হয়, দেন ওইটাকে আবার ব্যাক করে আনে এবং ওইটা আবার আরেকটা রিপ্লেস হয়, এই ওয়েতে হচ্ছে মেমোরিটা কাজ করে। মেমোরি হচ্ছে আপনার সবসময় ফিক্স কারোর জন্য লেখা থাকে না, ফিক্স লেখা থাকে কোনটা, ফিক্স লেখা থাকে হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস।
তো এখানে 32 বিটের জায়গায় যদি আপনি 64 বিট ইউজ করেন তাহলে আপনি ইউ ক্যান ইউটিলাইজ more RAM, allow it to handle complex application, large files and multitasking more efficiently. এই more RAM টা আপনি 256 GB পর্যন্ত RAM ইউজ করতে পারছেন। এবং সিস্টেমের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ক্ষেত্র বিশেষে আরো বেশি ইউজ করা যায়, বাট RAM তো আমাদের এত লাগে না, আমাদের সাধারণভাবে 16 GB 32 GB RAM হলেই আমাদের এনাফ। বাট আপনারা যদি মিনি কম্পিউটারে আসেন অথবা তার চেয়েও বড় আপনার সার্ভার টাইপের কম্পিউটারে আসেন যেগুলিতে আরো বেশি RAM দরকার, ইন দ্যাট কেস আমাদের এই সার্ভার অ্যাপ্লিকেশন ইউজ করলেও মানে সার্ভার টাইপ অপারেটিং সিস্টেম ইউজ করলেও আমাদের ওইখানে ওই সার্ভার অপারেটিং সিস্টেমটাও 64 বিটের হবে। ঠিক আছে, আগে 30 উইন্ডোজ সার্ভারের যে পুরনো ভার্সন যেগুলি ছিল উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমের কথা বলছি, সেগুলি 32 বিট ছিল, বাট রিসেন্টলি আমাদের সবকিছুর ক্যাপাসিটি ইনক্রিজ হয়, মানে ডিভাইসের ক্যাপাসিটি, আমাদের কাজের ক্যাপাসিটি। দেখেন আপনারা সহজ একটা এক্সাম্পল দেখলে বুঝবেন যে অ্যান্ড্রয়েড ফোন তো ইউজ করছেন অনেক বছর ধরে, তাহলে আগে ধরেন 5-7 বছর আগে যে অ্যান্ড্রয়েড ফোন, ওই অ্যান্ড্রয়েড ফোন এখনকার অ্যাপ্লিকেশনগুলি মানে অ্যাপসগুলির সাথে কম্প্যাটিবল হয় না, চললেও ফোনটা ধরেন অ্যালাইভ আছে তারপরে অনেক স্লো হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে নতুন নতুন যে অ্যাপ্লিকেশনগুলি বের হচ্ছে ওইগুলি ইচ্ছাকৃতভাবেই বেশি মেমোরিকে কনজিউম করবে, সাইজও বেশি হবে। আপনার আগে স্টোরেজ থাকতো 4 GB 8 GB এরকম না স্টোরেজ, আর এখন র্যামই হয়ে গেছে 32 GB, স্টোরেজ তো সেই অনুযায়ী আর 10 গুণ বেশি আছে। তাহলে দেখেন আগে ওই 4 GB একটা স্টোরেজ এবং 1 GB র্যাম একটা অ্যান্ড্রয়েড ফোন যদি কেউ ইউজ করে থাকেন, খুব বেশি আগের কথা না, 5-7 বছর 10 বছর আগেই অ্যাভেলেবেল ছিল 1 GB র্যাম আর 4 GB রম, তাই না? 500 করেছেন না, তাহলে দেখেন ওইখানেও কিন্তু আপনি স্মুথলি রান করতেন, আপনি অ্যান্ড্রয়েড ওএসটাও রান করতো এবং যে অ্যাপ্লিকেশনগুলি ছিল ওইগুলোও রান করতো। বাট এখনকার দিনে আপনি ওইটাতে দেখেন যে ওই টাইপের একটা ফোনে আপনি কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না, মানে কম্প্যাটিবল না বলে দিবে সরাসরি, যে অ্যাপ হবে না, ইনস্টল নিবে না। এরকম ভাবে এই উইন্ডোজের ক্ষেত্রেও তাই, উইন্ডোজের যে নতুন নতুন ভার্সন, উইন্ডোজ বলে না শুধু যে কোনো অপারেটিং সিস্টেমেরই নতুন নতুন ভার্সনের যে অ্যাপ্লিকেশনসগুলি আসছে এবং অপারেটিং সিস্টেম নিজের যে নতুন ভার্সনগুলি আসছে এইগুলি ওই একটার সাথে আরেকটা সামঞ্জস্য রাখার জন্য সবাই নিজেদের গ্রেডটাকে বাড়ায় দিচ্ছে, এই কারণে পুরোনোগুলি আর চলে না। তারপর আসলে যে সফটওয়্যার কম্প্যাটিবিলিটি, সফটওয়্যার কম্প্যাটিবল যদি হয় মানে সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু আবার 32 বিট 64 বিট আছে, যে আপনার আপনি যখন যে কোনো বিভিন্ন প্যাকেজ ডাউনলোড করেন কম্পিউটারে তখন দেখবেন যে লেখা আছে 32 বিট ভার্সন ডাউনলোড করবেন না 64 বিট ভার্সন ডাউনলোড করবেন, তাহলে ওই দুইটার মধ্যেও পার্থক্য আছে। দেখেন যে সফটওয়্যার কম্প্যাটিবল বলছি অনলি রানস 32 বিট অ্যাপ্লিকেশন এবং ক্যান নট রান 64 বিট সফটওয়্যার। 32 বিটের মধ্যে আপনি শুধু 32 বিট অ্যাপ্লিকেশনগুলিকে রান করতে পারবেন, বাট যখন আপনি 64 বিট আসছেন ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল, মিনিং ইট ক্যান রান বোথ 64 এবং 32 বিট অ্যাপ্লিকেশন উইথ সাম এক্সেপশন অন ফোল্ডার সিস্টেম। ফোল্ডার সিস্টেমের কিছু এক্সেপশন ছাড়া আপনি 64 বিটের যদি অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে বোথ দুইটাই ইউজ করতে পারবেন, রান করতে পারবেন। সিকিউরিটির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন পার্থক্যটা সিকিউরিটির ক্ষেত্রে কেমন, lacks of certain advanced security features that are native in 64 bit system, যেমন মানে নতুন নতুন যে সিকিউরিটি সিস্টেমগুলি আবিষ্কৃত হয়েছে, সিকিউরিটি পলিসিসগুলি আবিষ্কৃত হয়েছে, ওইগুলি আবার দেখা যাচ্ছে যে এই যে 32 বিট এইটার সাথে ওই সেম কম্প্যাটিবিলিটি ইস্যুটা চলে আসে, আবার ঠিকমতো ম্যাচিং হবে না, মানে এই ওটার ক্যাপাসিটি অনুযায়ী নিতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যে 64 বিট সব দিক থেকে অ্যাডভান্স, যতগুলি আপনি পয়েন্ট আলোচনা করবেন সবগুলির মধ্যে 64 বিটকেই আমরা বুঝতে পারবো যে 64 বিটটা আমাদের হচ্ছে বেশি কাজের আর কি। সিকিউরিটিতে যদি দেখেন যে হার্ডওয়্যার বেসড ডেটা এক্সিকিউশন প্রিভেনশন বা ডিইপি, এটা কি হচ্ছে প্রিভেন্ট সাম টাইপস অফ অ্যাটাকস, আর অ্যাড্রেস স্পেস লেআউট র্যান্ডমাইজেশন যেটা মেক্স ইট হার্ডার ফর ম্যালওয়্যার টু এক্সপ্লয়েট মেমোরি vulnerabilities। তার মানে আপনার 32 বিটের সিকিউরিটি ইস্যুসগুলিও কম্পারেটিভলি লেস থাকে আর কি, যেখানে 64 বিটে আমরা বলছি যে কার্নেল প্যাচ প্রোটেকশন। কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের দুইটা মেইন পার্ট থাকে, একটা নাম হচ্ছে শেল আর একটা নাম হচ্ছে কার্নেল। কার্নেল হচ্ছে কোর ফাইলসগুলি, মানে আরো কিছু আনুষঙ্গিক ফাইল থাকে, দেখেন যে যেই ফাইলগুলির মধ্যে থেকে অল্প কিছু ফাইল, যে ফাইলগুলির মধ্যে থেকে
যদি একটা ফাইল মিস হয় তাহলে দেখা যাচ্ছে যে অপারেটিং সিস্টেমের ফাংশনালিটি ঠিকমতো কাজ করে না, মানে ওই মাঝে মাঝে ইয়েলো স্ক্রিন ব্লু স্ক্রিন চলে আসে, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, তো অপারেটিং সিস্টেম বারবার রিস্টার্ট হয়ে যায়। তো সিস্টেমকে কাজে লাগানোর জন্য স্পেসিফিক কয়েকটা সিস্টেম ফাইল এবং কয়েকটা ডিএলএল ফাইল আছে, যেটা আপনার যে কোনো অপারেটিং সিস্টেমকে, আপনার আমরা কোনো স্পেসিফিক অপারেটিং সিস্টেমের কথা বলছি না, যে কোনো কমন অপারেটিং সিস্টেমের ওইটা হচ্ছে যে মেইন পার্টটা। এরকম দুইটা মেইন পার্ট আছে, একটা পার্টের নাম হচ্ছে শেল আর একটা পার্টের নাম হচ্ছে কার্নেল। যখন ব্ল্যাক হয়ে যায় একদম পিসি, ওটা কিছু সমস্যা হয়? ব্ল্যাক হয়ে যাওয়ার আবার বেশ কিছু রিজন আছে, যেমন মনে করেন যে আপনার র‍্যামের যদি কানেকশন ঠিক না থাকে, আপনার মাদারবোর্ড যদি ডেড হয়, এরকম ইস্যুতেও স্ক্রিন একদম ব্ল্যাক হয়ে যায়। ভিজিয়ে না পেলেও আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। যেমন উইন্ডোজ 11 আপডেট দেওয়ার পরে আমাদের প্রায় অনেকের ল্যাপটপে একদম বন্ধ হচ্ছে আপনার হয় নাই, গ্রাফিক্সের সমস্যা থাকতে পারে, গ্রাফিক্স কার্ডটা ঠিকমতো ইনস্টল হয় নাই, তারপরে আপনার ড্রাইভার লাগে, আপনার ড্রাইভারগুলো এখন অটোমেটিক ইনস্টল হয়ে যায়, বাট কিছু একটাতে মিসম্যাচ হচ্ছে, কিছু একটা মিসম্যাচ হওয়ার জন্য এটা হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হয়, নতুন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে আপনাকে সিস্টেমের কম্প্যাটিবিলিটি চেক করতে হয় যে আমার কম্পিউটার ওইটা নিতে পারবে কিনা। ঠিক আছে, এটা চেক করার ওয়ে আছে, অপশন আছে। আপনি যে অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন ওইটার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে চেক মাই সিস্টেম এরকম বলে কোনো একটা অপশন পাবেন, একটু এদিক ওদিক ভাষা হতে পারে, বাট চেক ইউর সিস্টেম এরকম অপশন পাবেন, যেটা কি করবে আপনার এই সিস্টেমের কনফিগারেশনটাকে চেক করবে যে অপারেটিং সিস্টেমটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন ওইটা নিতে পারবে কিনা। স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে বেশিরভাগ মানুষ কি ক্র্যাক ভার্সন ইউজ করে নাকি অরিজিনালটা ইউজ করে অপারেটিং ভাই? সিস্টেম? যদি একেবারেই মানুষ না ইউজ করে তাহলে কোম্পানিগুলি চলে কি করে? বাট 95% ক্র্যাক ইউজ করে। ঠিক আছে, কিছু কোম্পানিজ আমাদের মতো কান্ট্রিজগুলিতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলিতে কিছু বড় বড় কোম্পানি উইন্ডোজ অফিস এগুলি কিনে, অথবা ধরেন তাদের যেই স্পেসিফিক সফটওয়্যার লাগছে যেটা মার্কেটে ক্র্যাক ভার্সন ইউজ করা যায় তারপরেও তারা কিনে ইউজ করছে। যারা পারছে বিয়ার করতে তারা কিনে। আর বিদেশে দেখা যাচ্ছে যে তারা ধর্মগতভাবে যাই থাক তাদের ধার্মিক চিন্তা, কিন্তু তাদের আবার ওই নীতি ওদিক থেকে কিন্তু আবার একটু ঠিক আছে। হ্যাঁ, যদিও ওগুলি কোনো আমাদের ধর্মমতে কোনো ভ্যালু নাই, তাই না, কিন্তু তারপরেও তারা তো ভালো কাজই করছে তাইলে। যারা এই ক্র্যাক বের করে দিয়েছে, ক্র্যাক বের করা তো আসলে কোম্পানি থেকে বের করছে নাকি যারা হ্যাকিং করে বের করে? আনএথিক্যাল, এটা আনএথিক্যাল প্র্যাকটিস। মনে করেন আমি একটা কিনছি, আমি একটা উইন্ডোজের কিনছি, কিনে ওইটাই আমি দিছি যে আচ্ছা যারা পারো না তারা ইউজ করুক, তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে আপলোড করে দিছি ইন্টারনেটে। বুঝছেন স্যার? আমি ওটার মধ্যে কিছু মডিফাই করা হয়, মডিফাই কইরা তারপরে এখন সবটাই মডিফাই করে না। আপনি ধরেন মনে করেন যে অ্যান্ড্রয়েড অ্যাপস যদি ইউজ করেন, অ্যাপসের মধ্যে কিছু মডিফাই করে, ধরুন আপনি গেমগুলির মধ্যে আপনি চাচ্ছেন যে আনলিমিটেড কয়েন সহ থাকবে, তো ওইটা মডিফিকেশন করে আসে। বাট উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস এই ধরনের কমন প্যাকেজগুলি এইটার ভিতরে আসলে খুব একটা মডিফিকেশন। আমি ওয়ার্ড ওদিন করতেছিলাম, ওয়ার্ডে টাইপ করতে পারি না, মানে ওইগুলো মনে হয় যে ট্যাগ যেগুলো আপনারা যে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার সময় আনসেভ থেকে করবেন না আর কি। যখন আপনি টরেন্ট থেকেও যদি ডাউনলোড করেন, টরেন্ট থেকেও দেখবেন যে পাশে ডেঞ্জার দেওয়া আছে, তারপরে পাশে সিড লিচের ভ্যালুটা কত আছে, ওইটা একটু বিগ ভ্যালু দেখে ডাউনলোড করতে হবে। তার মানে হচ্ছে আপনি যেটা কমনলি অনেকে ডাউনলোড করছে, আশা করা যায় যে সেটা কম্পারেটিভলি সেফ হবে। স্যার সেভ হয়, বাট ইনস্টল করার সময় স্যার অনেক কিছু অফ করে নিতে হয়। হ্যাঁ, এই সিকিউরিটি অফ করা লাগে কখন? যখন অলরেডি প্রি ক্র্যাক থাকে, প্যাচটাকে ইনক্লুড করে দেওয়া থাকে, মানে ইনস্টল করলেই অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু উইন্ডোজ ফ্রি, অফিস ফ্রি কোড, যেটা পিন কোড বা যেটাকে আপনি সিরিয়াল কি বলেন, এইটা কিনতে হয়। আপনি যত অ্যান্টিভাইরাস কিনেন, অ্যান্টিভাইরাসগুলি যে ডাউনলোড করবেন, ডাউনলোড করলেও যেটা পাবেন আপনি সিডি থেকে কিনলেও সেটাই পাবেন। তাহলে বেসিক্যালি আপনি কিনছেন কি, টাকা দিয়ে কিনছেন কি, ওই প্রোডাক্ট কিটা কিনছেন। তাহলে ওই প্রোডাক্ট কিটা কি করে প্যাচ আকারে সফটওয়্যারের সাথে ইনক্লুড করে, মানে প্রি অ্যাক্টিভেট করে, মানে আমি এখানে কি করলাম, সফটওয়্যারটাকে ইনস্টল করলাম, করে এটাকে অ্যাক্টিভেট করলাম, করার পরে এইটার ইমেজ বানালাম, মিরর ইমেজ বানালাম, মানে ওইটাকে আপলোড করে দিলাম।
তাহলে কি হলো ব্যাপারটা, যে আপনি মিরর ইমেজটা যখন ইনস্টল করবেন তখন আপনার অলরেডি অ্যাক্টিভেটেড হবে। যেমন উইন্ডোজ, আপনি যে নিচে এখানে অ্যাক্টিভেশন ফেল্ড দেখা যায়, অ্যাক্টিভেশন চাই, তো সেই অ্যাক্টিভেশনটা আমরা কি করতে পারি, উইথ অ্যাক্টিভেশন করা আছে এরকম দেখেও দিতে পারি আর কি। জি স্যার, ওটা আবার কিছু কোড করে আইনে কোথায় জানি টেস্ট করতে কখন টেস্ট করতে তাহলে আমার তো ওয়ার্ডে কাজ করতে গেলে ওয়ার্ডে কাজ করে আমি ফাইল খুলে মানে সেভ করে রাখছি, পরে আবার ওই সেভ করা ফাইলে ঢুকছি কোনো ওয়ার্ড পাই শেষ। প্রোডাক্ট তো এরকম হওয়ার কথা না কিন্তু আসলে। প্রোডাক্টিভ ফেল হতে পারে। প্রোডাক্টিভ ফেল হলে যে মাইক্রোসফট অফিসে মনে করেন যে আমারটারও অ্যাক্টিভেশন, আমিও সেম ওই টাইপের ইউজ করি, তো অ্যাক্টিভেশন করা ছিল, এখন সামহাউ এটা অ্যাক্টিভেশন ফেলড আর কি আছে। তাহলে দেখেন উপরে লেখা দেখাচ্ছে অ্যাক্টিভেশন ফেলড, বাট মেনুগুলি এখন এনেবল আছে। অনেক সময় ডিসেবল এই অ্যাক্টিভেশন ফেলডের যখন কালারটা লাল হয়ে যায়, উপরের এই বারটা টাইটেল বারটা, হ্যাঁ এটা আসলে আপনি করে টাইপ করা যায় না, ক্লোজ করে দিন। আচ্ছা এখানে টাইপ করা যায়, হ্যাঁ টাইপ করা যায়, যেখানে সব মেনুগুলি এনেবল আছে, মেনুগুলি কিন্তু এখনো ডিসেবল হয়ে যায়নি। মেনুগুলি ডিসেবল হয়ে গেলে তো বুঝতে পারতেন যে গ্রে হয়ে যেত। তো এইটা হতো কখন, এই দেখেন প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল কিন্তু ব্লু কালারের মধ্যে নরমাল কালার আছে। এই প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল, এই টাইটেল বার পুরোটা উপরে এটা রেড কালার হয়ে যায়, তখন এই মেনুগুলি ডিসেবল হয়ে যায়। দেন আপনি ফাইলটাকে ওপেন করতে পারবেন বাট কিছু করতে পারবেন না, কোনো রকম এডিটিং করা যায় না, তখন আপনাকে বাধ্যতামূলক করা লাগে। আমারটা হয়তো রিসেন্ট অ্যাক্টিভেশন ফেল হয়েছে, এই কারণে এখনো রেড হয়নি। এটা আরো লং টাইম গেলে দেখা যাবে যে এরকম চলে আসবে এবং সেক্ষেত্রে আপনি এখন কোনো কাজই করতে পারবেন না। তারপরে যদি ঠিক করা হয়, এটা ঠিক করার জন্য আপনাকে প্যাচ নিয়ে নামাতে হয়, KMSPCO এই টাইপের একটা আছে, বিভিন্ন রকম টুলস আছে। একদমই আনইনস্টল করে আবার নতুন করে না 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 না, একদম আনইনস্টল করে ইনস্টল করলেও আপনাকে ওই কি দিতে হবে, আনলেস আপনি যদি একটাই যদি আবার প্রি অ্যাক্টিভেটেডটাকে ইনস্টল না করেন, মানে প্রি অ্যাক্টিভেটেড প্যাকেজ একটা ডাউনলোড করলেন। হ্যাঁ কালকে স্যার এই যে একজনের কাছ থেকে ওই সিস্টেমগুলো নিয়ে পরে আমি স্যার দিছি, ঠিক আছে। হ্যাঁ ওই তো বললাম যে ওই যে টুল আছে যেটা আপনাকে উইন্ডোজ এবং এই ধরনের প্যাকেজগুলিকে অ্যাক্টিভেট করে, এটা চালু করার জন্য আপনাকে শুধু ডিফেন্ডার না, যত রকম সিকিউরিটি আছে কম্পিউটারে সব রকম সিকিউরিটিকে স্টপ করতে হবে। হ্যাঁ তো এই টাইপের, এটা হোক বা এই টাইপের যত হোক, এই আপনার সব সিকিউরিটি বন্ধ না করলে ওইটা করতে না, কারণ কি ওইটাকে একটা ভাইরাস হিসাবে, ভাইরাস বেসিক্যালি ওটা একটা ভাইরাসই, ঠিক আছে। ওইটা আপনি কি করছেন, আপনার মেশিনের মধ্যে ইনজেক্ট করছেন, ইনজেক্ট করাতে কি হচ্ছে, আপনি কিন্তু আপনার মেশিনের তথ্য কিন্তু চলে যেতে পারে ওইটার মাধ্যমে, কারণ ওই যে প্যাকেজটা ওইটা একজন বানাইছে, ওইটার মধ্যে কি থাকতে পারে, ওটার মধ্যে কি লগার থাকতে পারে, কি লগার হচ্ছে এরকম ছোট্ট একটা একদম ছোট 5 কিলোবাইটের একটা কোড বা একটা সফটওয়্যার বলতে পারেন, অ্যাকচুয়ালি আমরা কোড বললেই ভালো হয়। এই কোডটা কি হয়, আপনি ওইটার সাথে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে এবং এমন ভাবে লুকায় থাকবে, আপনার এই যে প্রসেসর লিস্ট দেখাচ্ছিলাম, প্রসেসর লিস্টকে খুঁজে পাবেন না, এখানে যে প্রোগ্রাম কি কি রানিং আছে বা নিচে কি কি রানিং, কোথাও ওকে খুঁজে পাবেন না। ওটা কি করবে, কন্টিনিউয়াস আপনি কিবোর্ড থেকে যা যা প্রেস করলেন, কোন কোন সাইটে ঢুকলেন, কোন কোন অ্যাপ্লিকেশন ওপেন করলেন, সেখানে কি কি টাইপ করলেন, ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশন একটা সার্টেন টাইম, ধরে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পর পর একটা নির্দিষ্ট ইমেইলে সেন্ড করে দিবে যখনই সে ইন্টারনেট পাবে, ঠিক আছে। যখন ইন্টারনেট পাচ্ছে না তখন কি করবে, সবকিছু একটা টেক্সট ফাইলের মধ্যে জমা হয়ে থাকবে এবং এবং আপনার যখন ইন্টারনেট পাবে, ইন্টারনেট পাওয়ার সাথে সাথে ওইটা একটা টেক্সট ফাইল আকারে, দেখেন যে মনে করেন ইন্টারনেটের 1 সেকেন্ডের জন্য ফাইলে চলে যাবে, কারণ ওইটা কি 2 কিলোবাইটের একটা ফাইল হবে। আপনি দেখেন যে একটা নোটপ্যাডের মধ্যে, ওইটা নোটপ্যাডে সাধারণত হয়, নোটপ্যাডের মধ্যে আপনি 500-700 লাইন লিখেন, লেখার পরে ওইটাকে সেভ করেন, দেখেন যে 2 কিলোবাইট হয়েছে। এখনকার দিনে 2 কিলোবাইট একটা ফাইল ট্রান্সফার হতে কোন সময় লাগে, কোনো সময় লাগে না। তো দ্যাটস ওয়াই যে এইগুলি আনসেফ, বাট তারপর আমাদের নো আদার ওয়ে। আপনি এখন তাই বলে কি আপনি 5000 বা 10000 টাকা দিয়ে এই প্যাকেজ কিনে ইউজ করবেন, করবেন না, তার মানে আমরা র্যান্ডমলি ফ্রি ইউজ করছি। স্যার এগুলো এড আসে যে এগুলো ইউজ করা ভালো না, এখন ওই যে বেশ কিছুই দেখা যায় যে আপনি গুগল ড্রাইভ থেকে শুরু করে সবকিছুর প্রিমিয়াম ভার্সন কিনতে বলে, আপনার চ্যাট জিপিটি থেকে শুরু করে আরো যে টুলস আমরা, যে কুইলবট আছে, তারপরে প্লেগারিজম চেকের জন্য গ্রামারলি আছে, সবকিছুই এখন যাচ্ছে খুব অল্প টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু ওইগুলি যে কতটা সেফ মানে অবশ্যই
বিকজ ওইটার অ্যাকচুয়াল মনে করেন মাইক্রোসফট অফিস বিক্রি করছে 400 টাকায়, তো মাইক্রোসফট অফিসের অ্যাকচুয়াল দাম হচ্ছে 8000 টাকা, ওইটা 400 টাকায় কি করে দিচ্ছে? এটাও ঠিক স্যার। ঠিক আছে, তাহলে ওই 400 টাকাটা নেওয়াটা যে কত টাকা সেভ এটা নিজে নিজে বুঝে তারপরে নেওয়া উচিত, এটাও ঠিক। তাই না? যে আপনাকে 8000 টাকার জিনিস 400 টাকায় দিচ্ছে, তাহলে আপনি বোঝা উচিত যে এটার মধ্যে আসলে নিশ্চয়ই কিন্তু আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ইউজের ক্ষেত্রে আমরা যদি আসি 32 বিট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা একটু শর্টেন করি। দেখেন যে তাহলে মোটামুটি 32 বিট এবং 64 বিটের কনসেপ্ট আমরা বুঝেছি, বিভিন্ন অ্যাসপেক্টে এইটার সুবিধাটাকে নিয়ে এরকম দেখেন অ্যাপ্লিকেশন ইউজের ক্ষেত্রে বলছি আমরা, তারপরে ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেমের তো একটা মানে অনেকগুলি প্রধান কাজের মধ্যে একটা কাজ হচ্ছে তার মধ্যে যে স্টোরেজে ফাইলগুলো আছে এগুলিকে প্রপারলি হ্যান্ডেল করা, তো সেইটা কত সুন্দরভাবে করতে পারছে দেখেন যে ফাইল হ্যান্ডলিং এর ক্ষেত্রে বলছি যে 64 বিট অপারেটিং সিস্টেম ক্যান প্রসেস লার্জার ডেটা ফাইলস compared to 32 bit operating system because it uses a larger word size, the amount of data CPU processes at once, যে amount of dataটা CPU একসাথে প্রসেস করে সেইটাকে আমরা বলছি যে ওয়ার্ড সাইজ, এবং 32 বিট অপারেটিং সিস্টেমের চেয়ে 64 বিট অপারেটিং সিস্টেম অনেক লার্জার সাইজের ফাইলকে নিয়ে কাজ করতে পারে। আপনি কিভাবে চেক করবেন আপনার অপারেটিং সিস্টেম? তো যখন আপনি উইন্ডোজ পিসিতে থাকবেন তখন রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং দেখবেন যে সিস্টেম টাইপের আন্ডারে লেখা আছে যে এটা 32 বিট। আপনি হচ্ছে এই দেখেন এখান থেকে মাই কম্পিউটারের প্রপার্টিসে আসবেন, সিস্টেম টাইপ 32 বিট অপারেটিং সিস্টেম। হ্যাঁ, সিস্টেমের আন্ডারে এইখানে লেখা থাকে এবং আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে আপনাকে প্রসেসর টাইপটা দেখে নিতে হবে যে এটা মানে আপনার প্রসেসরটা 64 বিট না 32 বিট। আন্ডারে হচ্ছে সিস্টেমের মধ্যে থাকে এবং এটা আছে আচ্ছা, যখন আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে চেক করবেন আপনার ভার্সন কি, তাহলে আপনি লিনাক্সের টার্মিনালে যে অথবা লিনাক্সের যেখানে টার্মিনালে টাইপ করি রান, ওখানে আপনার এই কমান্ডটা টাইপ করবেন ইউনেম স্পেস দিয়ে -m, এইটা দিলে আপনার হচ্ছে ভার্সন দেখতে পারবেন। যখন আপনি ম্যাক ওএস হবে, ম্যাক ওএস এর ক্ষেত্রে আমাদের এখানে বলে দিচ্ছি যে অল ম্যাক ওএস উইথ ইন্টেল প্রসেসর, মানে ম্যাক ওএস এর দুই ক্যাটাগরির হয়, একটা ইন্টেল প্রসেসর দিয়ে করে আর একটা হচ্ছে কি যেন চিপসেট আছে ওইটা দিয়ে। না AMD না, AMD তো হচ্ছে উইন্ডোজ এর জন্য, ওটা আরেকটা প্রসেসর সিস্টেম আছে ওইটাতে আপনার হচ্ছে এখানে আমরা বলছি যে 2006 এর পর থেকে ইন্টেলের যতগুলি ইন্টেল প্রসেসরের যত ম্যাক ওএস বেরিয়েছে এগুলি সব 64 বিট বেরিয়েছে। 2006 এর আগে হলে সেক্ষেত্রে আমাদের এই থাকে, বাট এটাও আপনার ওই সিস্টেম প্রপার্টিজ থেকে গেলে দেখা যাবে আর কি। যেহেতু লিনাক্স এর মধ্যে আমরা যদি কমান্ড লাইন বেসড কাজ করি তাহলে এই কমান্ডটাকে লিখবো, বাট লিনাক্সের মধ্যে যদি আমরা গ্রাফিক্যাল মোডে কাজ করি তাহলে ওখানেও আপনি মাই কম্পিউটার প্রপার্টিজ থেকে দেখতে পারবেন যে আপনার অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কত, এবং অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে আপনার প্রসেসরটা কত বিট সেটাও দেখে দিবেন, কারণ 64 বিট অপারেটিং সিস্টেম দিতে গেলে 64 বিট প্রসেসর হওয়াটা জরুরি, আদারওয়াইজ পারফরম্যান্স ম্যাচ করে না। এখন যেমন মনে করেন যে কম্পিউটারের হার্ডওয়্যার যখন আপনি কনফিগারেশন করবেন, আপনি খুব হাই কোয়ালিটির একটা প্রসেসর কিনলেন, যে খুব হেভি মানে একটা প্রসেসর কিনলেন, হেভি মানে একটা গ্রাফিক্স কার্ড কিনলেন, কিন্তু আপনি মোটামুটি নরমাল একটা মাদারবোর্ড কিনলেন, তাহলে ওই প্রসেসরটার যে পাওয়ার সেই পাওয়ারটা কি ওই মাদারবোর্ডটা নিতে পারবে? তো দুইটা যখন ম্যাচিং হবে না তখন পারফরম্যান্সটাও কম হবে। তার মানে এবং আপনি এই মানে প্রত্যেকটা জিনিসেরই কাছাকাছি রেঞ্জে থাকতে হয়। আপনার প্রসেসর স্লো, র‍্যাম দিয়ে রাখছেন অনেক, সেক্ষেত্রেও ভালো পারফরম্যান্স পাবেন না, বা আপনার প্রসেসর অনেক ভালো, র‍্যাম কম, মাদারবোর্ড ভালো না, যে কোনো তিনটা জিনিসে যে কোনোটা আপনার একটা সামঞ্জস্য থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে ডিফারেন্সগুলি পেলাম ওইটাকে যদি একটু সামারি করি সংক্ষিপ্ত এক গ্ল্যান্সে, দেখেন যে র‍্যাম সাপোর্ট এখানে 4GB পর্যন্ত, এখানে 4GB থেকে সামনের দিকে যত দেওয়া দিব আমরা, তারপরে সফটওয়্যার সাপোর্টে অনলি 32 বিট, আর এখানে বোথ 32 64 বিট। পারফরম্যান্স ক্ষেত্রে স্লোয়ার উইথ হেভি টাস্ক, মানে হেভি টাস্কের ক্ষেত্রে স্লো হয়ে যাবে, এবং এখানে ফাস্টার ফর মাল্টিটাস্কিং এ
সিকিউরিটি ফিউয়ার ফিচারস আছে, সিকিউরিটি ফিচার অনেক অল্প, বাট এখানে মোর অ্যাডভান্সড ফিচার মানে সিকিউরিটি নতুন নতুন যে পলিসিস গুলি আসছে সেই পলিসিস গুলি 64 বিট ছাড়া সাপোর্ট করবে না। এটাই ছিল আমাদের উপরের আলোচনা। যারা পরে আসছে তাদের জন্য বলছি যে এই যে ক্লাস নোটটা ওএস মিড লেখা এই ফাইলটা পুরোটা পড়বেন হচ্ছে শুধু মিডের জন্য। অনেক শর্ট করে দেওয়া হয়েছে, আপনাদের ওখানে 4টা নোট আপলোড করা আছে, ওএস 1 ওএস 2 এভাবে 3 4 করে 4টা নোট আপলোড করা আছে। 4টা নোট থেকে বাছাই করে এবং মিডের কোশ্চেনকে মাথায় রেখে এই সাজেশন কোশ্চেন অ্যানসার তৈরি করে দেওয়া আছে, মানে কোশ্চেন উইথ অ্যানসার। সো কোনো একটা বাদ দেওয়া যাবে না, বিকজ পুরোটুকু পড়লে আপনি 4টা কোশ্চেনের মধ্যে 3টা অ্যানসার করতে পারবেন। যদি একটা বাদ দেন তাহলে 4টার মধ্যে যে 2টা অ্যানসার করতে চান সে চাইলে কিছু বাদ দিতে পারে। হ্যাঁ এই ফাইলটার মধ্যে থেকেই আসবে। এই ফাইলটা মিডের জন্য এই ফাইলটা ভালো করে পড়বেন। নেক্সট হচ্ছে অপারেটিং সিস্টেম কি। তাহলে অপারেটিং সিস্টেম কি সেটা আমরা আগে আলোচনা করেছিলাম। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা মেইন সফটওয়্যার, তারপরে একটা সংজ্ঞাটাকে বলি ডেফিনেশন। is a software layer that manages hardware and software resources in a computer system and provide মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে রিসোর্স আছে ওইগুলিকে সে ম্যানেজ করবে, মানে একজন ইউজার এবং একটা মেশিনের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে দিবে, যে ইন্টারফেসটায় আপনি যেমন ডেস্কটপে বিভিন্ন আইকন আছে, মাই কম্পিউটার ক্লিক করলে বিভিন্ন ফাইল দেখতে পাই, এগুলি নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এরকম একটা ইন্টারফেস তৈরি করে দেওয়াটাই হচ্ছে কাজ। এইটা এখন আমাদের সুবিধার জন্য গ্রাফিক্যালি করে দিয়েছে, আমরা মাউস দিয়ে করতে পারি, বাট ডস মানে ডিস্ক অপারেটিং সিস্টেম অথবা ইউনিক্স যেখানে টাইপ করে করে কমান্ড লিখে কাজ করতে হয়, ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অপারেটিং সিস্টেম, যে ওইখানে আপনি সুন্দর এরকম কাজ করে করে কাজ না করতে পারলেও কাজ করতে পারছেন, তার মানে একটা ইন্টারফেস আপনাকে এবং আপনার মেশিনের মধ্যে তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। and it acts as an intermediary between user মানে ওই যে ইন্টারফেস যেটা মানে আপনার মাধ্যম ইন্টারমিডিয়ারি তৈরি করছে ইউজার, অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যার। ইউজার হচ্ছে আমরা, অ্যাপ্লিকেশন হচ্ছে যে প্রোগ্রামগুলি আপনি নিয়ে কাজ করবেন, আর হার্ডওয়্যার হচ্ছে আপনার এই মেশিনটা যেটার মধ্যে কোনো ধরনের মার্কেট থেকে কিনে আনছেন, কোনো উইন্ডোজ নাই, সেরকম একটা ডিভাইসকে চিন্তা করেন। অ্যাপ্লিকেশনগুলি হচ্ছে যে যে অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে চান, মানে বিভিন্ন পারপাসে যে টুলসগুলি, টুলস কিন্তু অ্যাপ্লিকেশনের আরেকটা নাম হচ্ছে টুলস। তো যে টুলসগুলি বা যে প্রোগ্রামগুলি আপনি ইউজ করতে চাই ওই প্রোগ্রামগুলিকে ইউজ করার মতো আপনাকে একটা ফিল্ড তৈরি করে দিচ্ছে। কি ফিচার, কি ফাংশন, কি কি মেইন ফাংশন হচ্ছে এটা কাজ করে, মানে অপারেটিং সিস্টেমের মেইন ফাংশনসগুলি কি কি। এক হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্সের মধ্যে কি কি আসে, ম্যানেজেস সিপিইউ, মেমোরি, স্টোরেজ এবং ইনপুট আউটপুট ডিভাইস। মানে আপনি যত ডিভাইস ইউএসবি তে লাগাচ্ছেন অথবা ইন্টারনাল যদি কিছু হার্ডওয়্যার এর ভিতরে এক্সট্রা কোনো থাকে না, মানে বেসিক্যালি কি থাকে আমাদের সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড আর হচ্ছে আর কি থাকে না স্লটের তিনটা কি কি থাকে বলেন, একটা সাউন্ড কার্ড, একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড আর একটা হচ্ছে ল্যান্ড কার্ড। এই তিনটাকে আপনারা বিল্ট ইন আকারে মাদারবোর্ডে থাকে, কিন্তু নট পার্ট অফ মাদারবোর্ড। আর র‍্যাম তো আলাদা, র‍্যাম তো আমার লাগবেই, RAM also not part of motherboard, processor also not part of motherboard। এই সবকিছু মিলেই আমাদের সিস্টেমটা হচ্ছে। দেখেন রিসোর্স বলতে যে CPU যেটা আছে, মেমোরি মানে হচ্ছে RAM, স্টোরেজ মানে হচ্ছে আপনার হার্ড ডিস্ক বা SSD, আর IO ডিভাইসেস হচ্ছে মনে করেন যে কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার থেকে শুরু করে আরো যা যা পেরিফেরাল আমরা ইউজ করি, এই রিসোর্সগুলিকে সে ম্যানেজ করে। ম্যানেজ করা শুধু এই সেন্সে না, কোন প্রোগ্রামকে কতটুকু দিতে হবে, মনে করেন যে আমার সিপিইউ এর পাওয়ার হচ্ছে টোটাল 100%। এখন আমি 4টা প্রোগ্রাম রান করছি, 4টা প্রোগ্রাম এট এ টাইমে চালাবো, এটা মাল্টিটাস্কিং টাইপের অপারেটিং সিস্টেম। তাহলে 4টা প্রোগ্রামকে যদি রান করি, কোন প্রোগ্রামকে কতটুকু সিপিইউ এর পারফরম্যান্স দিতে হবে, আমার র‍্যাম আছে মনে করেন 16 জিবি, কোন প্রোগ্রামকে কতটুকু র‍্যাম দিলে সবাই স্মুথ ভাবে চলবে, সেটা সে ডিসাইড করে অ্যালট করে দেয়। এটা দিয়ে আমার কোনো মাথা ব্যথা করা লাগে না। ঠিক আছে, যে আমি মাইক্রোসফট ওয়ার্ড চালাচ্ছি, পাশাপাশি আমি 3D স্টুডিও ম্যাক্স চালাচ্ছি, বা মনে করেন অ্যাডোব প্রিমিয়ার চালাচ্ছি, তাহলে আমার ওয়ার্ডের জন্য যে পরিমাণ প্রসেসর এবং র‍্যাম লাগবে আমার প্রিমিয়ারের জন্য তো সেই পরিমাণ লাগবে না। তাহলে উইন্ডোজ অটোমেটিক্যালি ডিসাইড করে আমাকে যেটার জন্য যতটুকু হলে স্মুথলি প্রোগ্রামটা রান করতে পারছে সেটা ডিসাইড করে। সেটাই হচ্ছে রিসোর্স ম্যানেজ করা, মানে রিসোর্সকে ম্যানেজমেন্ট করা, যে যাকে যতটুকু দিলে তার কাজ পূর্ণ হচ্ছে, অতিরিক্তও দিব না। আবার যদি আমার কম থাকে, মনে করেন যে আপনার আছে
100 ইউনিট। এখন আপনার যা চাহিদা, আপনি যে কয়টা প্রোগ্রাম রান করেছেন আপনার চাহিদা 120 ইউনিট, তাহলে 20 ইউনিটের ঘাটতি যে থাকছে এই ঘাটতিটা বাকি সবার মধ্যে রেশিও অনুযায়ী আবার অ্যাডজাস্ট করে দেবে। যার 20 দরকার তাকে 16 দিবে, যার 40 দরকার তাকে 30 দিবে, এইভাবে দিয়ে অ্যাডজাস্ট করে দিবে, কিন্তু কাউকে স্টপ রাখবে না। প্লাস একটু অ্যাডভান্স যদি আমরা চিন্তা করি তখন দেখবেন যে যেই প্রোগ্রামে যখন মিনিমাইজ রাখবো ওর ভাগের যে 16 দিয়েছিলাম ওই 16 তখন ওই যেটাকে আমি অ্যাক্টিভ রাখছি উইন্ডো সেটাকে তখন দিয়ে দেয়। এগুলি সে অটোমেটিক করে দেয়। মানে আমি এই প্রোগ্রামটাকে যখন আবার নতুন করে উইন্ডোর সামনে আনছি, ব্রাউজারটা দেখবেন যে অনেক সময় এই ব্রাউজারটাকে আমি নামায় রাখছি দিয়ে অন্য একটা প্রোগ্রাম ভারী কোনো অ্যাপ্লিকেশনে কাজ করছি, যে হঠাৎ করে ব্রাউজারটা তুলি পেজটা রেডি হতে হাফ সেকেন্ড মতো লাগে, 1 সেকেন্ড মতো লাগে, তারপর পেজটা একটু স্টেবল হয়, ফার্স্ট আটকে থাকে। তার মানে এইটার জন্য যে র‍্যামটাকে এবং প্রসেসিংটাকে আমি রেখেছিলাম, রিজার্ভ রেখেছিলাম, সেইটা আমি ইউজ করেছিলাম অন্য একটাতে যখন আমার রিসোর্স শর্ট থাকবে। বাট আমার হিউজ রিসোর্স আছে, আমার 1000 মনে করেন পাওয়ার আছে, ইউনিট আছে, আমার এখন খরচ হচ্ছে 120, সেক্ষেত্রে তার কাউকে কম দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখেন যে allocates resources to program and ensure efficient use, এই যে যেটা বলছিলাম সেই কথাটাই এখানে লিখেছে আবার। তারপর আছে দেখেন প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ইজ দ্য টাস্ক, কম্পিউটারের মধ্যে যখন কোনো একটা কাজ রানিং অবস্থায় থাকে দ্যাট ইজ কল্ড দ্য প্রসেস। ঠিক আছে, প্রসেস হচ্ছে তাকেই বলে যখন কোনো একটা টাস্ক ইজ রানিং স্টেট। তো কি করছে, হ্যান্ডেলস দ্য ক্রিয়েশন শিডিউলিং, মানে আপনি ক্লিক করলেন ওই প্রোগ্রামটা ওপেন হলো, মানে ওই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হলো এক্সাম্পল, তাহলে সেটা হচ্ছে ক্রিয়েশন, শিডিউলিং করা এবং টার্মিনেশন অফ দ্য প্রসেস। মানে যে কোনো একটা প্রসেসকে আপনি ক্রিয়েট করবেন, নিউ টাস্ক হিসাবে আপনি টাস্ক ওপেন করতে পারেন, সেটাকে শিডিউলিং করতে পারেন যে শিডিউল টাইমে সেই কাজটা হবে, এবং টার্মিনেশন মানে ক্লোজ করা, এই সব কিছুকেই সে প্রসেস করে, সবকিছুকে ম্যানেজ করে। তারপরে এনশিওরস দ্য ফেয়ার অ্যাক্সেস অফ সিপিইউ এন্ড আদার রিসোর্সেস, মানে একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন করবে, এখানে কোনো পার্শিয়ালিটি ইস্যু নাই। except the user set the priority, যদি ইউজার প্রায়োরিটি সেট করে দেয় সেই প্রায়োরিটিটাকে সে মাথায় রাখবে অবশ্যই, যে আমার এই প্রোগ্রামটাকে সবসময় রিসোর্স বেশি দিতে হবে, এটা সেট করা যদি থাকে আমাদের তাহলে সেটা রিসোর্স বেশি দেওয়া হয়, আদারওয়াইজ সে আনফেয়ার করবে না, যাকে যার যতটুকু রিসোর্স দরকার ওইটাকে ডিস্ট্রিবিউট করবে। সেম কনসেপ্টটা আসে মেমোরির ক্ষেত্রেও। মেমোরি হচ্ছে আমার একটা ভ্যালুয়েবল রিসোর্স, কারণ মেমোরির পরিমাণটা লিমিটেড, তাই না? আমরা চাইলে ইচ্ছামতো র‍্যাম আমরা ইউজ করতে পারি না, কারণ এই যে বললাম ইচ্ছামতো ইউজ করতে পারি না, কারণ কি আমার বাকি পার্টসের সাথে সামঞ্জস্য তো নিয়ে থাকতে হবে। তো সেইটা যখন আমরা মেইনটেইন করব তখন আমাদের রিসোর্সের যে মেমোরি যে ঘাটতিটা থাকবে সেই ঘাটতিটাকে সে কভার করাটা সম্ভব হয়। মানে যে যেমন যে প্রোগ্রামটা আমার ইউজ হচ্ছে না রিসেন্ট, ওইটাকে আমরা কম দিব, যেটা রিসেন্ট ইউজ করছি ওইটাকে আমরা বেশি দিব। তাহলে প্রসেসে যেমন সিপিইউ নিয়ে কাজ করে, সিপিইউ এর পাওয়ার নিয়ে কাজ করে, মেমোরিতে সেরকম র‍্যামের ক্যাপাসিটি বা যতটুকু র‍্যাম আছে সেটাকে নিয়ে কাজ করে। দেখেন যে allocates the memory to process and ensure that no processes accesses unauthorized memory, কোন প্রসেস যেন unauthorized memory অ্যাক্সেস করতে না পারে, মানে তাকে দেওয়া হয়েছে 20 ইউনিট, সে যেন 30 ইউনিট অ্যাক্সেস করে নিয়ে নিতে না পারে। এবং শুরুতে আমরা যখন একটা ড্র করে দেখাচ্ছিলাম যে মেমোরিটা আর কিছুই না, মেমোরিটা হচ্ছে একটা অ্যারে বা লিস্ট অফ সাম স্পেসের অ্যাড্রেস। মনে করেন এই প্রত্যেকটা, এই যে মেমোরি এটা আমার র‍্যাম, এটা এরকম যখন আমরা কি হয় ভাগ থাকে এবং প্রত্যেকটা ভাগের সিরিয়ালে এটা 1 হলে এটা 2, এটা 3, এটা 4, 5, বাট এটা একটা হেক্সাডেসিমাল নম্বরে ওটার একটা অ্যাড্রেস থাকে, কারণ এটা সংখ্যা অনেক বড়, কোটি কোটি। তো তাহলে এই সংখ্যাটাকে ছোট করার জন্য এই হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে আসে। সিরিয়ালের নাম জানানোর কারণে আমি একটা প্রোগ্রাম এখন রিসেন্ট রান করছি, সেটা আমার এখান থেকে এই অংশটুকু মেমোরি সে আপাতত রাখলো, তার মধ্যে তার মেমোরি অ্যাড্রেস হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই ব্লকটা পুরোটা আমরা তাকে দিচ্ছি। যখন একটু আগে যেমন বলছিলাম যখন 64 বিট অপারেটিং সিস্টেম ইউজ করা হয় তখন এই মেমোরি ব্লকটা বড় বড় ব্লক নিয়ে কাজ করতে পারে, আর 32 বিট হলে তখন মেমোরি ব্লকটা ছোট ব্লক নিয়ে কাজ করে। স্যার এটা কি পুরোটা হচ্ছে মানে অ্যাডজাস্ট করে দেব না লিমিট করে দেব? কোনটা? মানে পুরো প্রসেসটা কোন ক্ষেত্রে? মানে এই যে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কে কোথায় এটা, এটাতে মানে যদি সহজ কথা বলতে গেলে কি বলতে পারি? মানে আমার যে রিসোর্স আমার আছে সেটার মধ্যে থেকে যার যতটুকু চাহিদা, ঠিক আছে, সব প্রোগ্রামের চাহিদা তো সমান না,
চাহিদা সে কিভাবে নেয়, একটা প্রোগ্রাম যখন ইনস্টল করা হয় তখনই সেই প্রোগ্রামের মধ্যে ডিটেইলসে আমরা তো শুধু ইন্টারফেস থেকে ইউজ করি, ডিটেইলসে থাকে যে এটাকে স্মুথ রান করার জন্য কি কি লাগবে। যেমন একটা হার্ডওয়্যার যখন আমরা ইনস্টল করি তখন একটা ড্রাইভারের দরকার হয়, তাই না? এখনকার দিনে ওই ড্রাইভারটা আমরা অটোমেটিক উইন্ডোজ থেকে চলে আসে, বাট কয়েক বছর আগে পর্যন্ত অথবা আনকমন কোনো ডিভাইসের ক্ষেত্রে কি হয়, আপনাকে একটা ডিস্ক যে দেওয়া হয় ওই ডিস্কটা থেকে যে ইনস্টল করেন ওইটা কি করছে, ওই যে ডিভাইসটা কি পারফরম্যান্স করবে, কোন ক্ষেত্রে কতটুকু পারফরম্যান্স করবে তার সবকিছু ওর ভিতরে লেখা থাকে। সেরকম আপনি যখন প্রোগ্রাম ইনস্টল করবেন, প্রোগ্রামের কতটুকু রিসোর্স দরকার সেটা অপারেটিং সিস্টেম জানে যে এই প্রোগ্রামটাকে যদি স্মুথলি রান করতে হয় তাহলে আমার এতটুকু রিসোর্স দরকার, সেই অনুযায়ী সে অ্যালোকেশনটাকে করে। জিজ্ঞেস করছেন না? তাহলে আমার যতটুকু দরকার সেই অনুযায়ী আমরা মানে এটা অটোমেটিক ম্যানেজ হবে, এটা আমাদের ম্যানেজ করে দিতে হয় না। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ওই স্পেসিফিক প্রোগ্রামকে মোর এমফাসাইজ করি, মানে ওটাকে বেশি প্রাধান্য দিতে চাই, তাহলে সেই সুযোগ থাকে। বাট নরমাল এই অপারেটিং সিস্টেমগুলিতে সেটা থাকে না, লাইক উইন্ডোজ 10, 11 এটাতে সেই স্কোপ নাই। এরপর হচ্ছে যে ডিভাইস ম্যানেজমেন্ট, আপনার যে বিভিন্ন রকম ডিভাইসগুলি অ্যাটাচ থাকে সেইগুলিকে ফ্যাসিলিটেট কমিউনিকেশন বিটুইন হার্ডওয়্যার ডিভাইসেস এন্ড অ্যাপ্লিকেশন ইউজিং ডিভাইস ড্রাইভার। ওই ডিভাইস ড্রাইভারটা কোথায় যাচ্ছে, ডিভাইস ড্রাইভারটা কোথায় বসছে, ওই অপারেটিং সিস্টেমের মধ্যে ডিভাইসের ড্রাইভার যে আপনি ইনস্টল করবেন ওই ড্রাইভার ফাইলগুলি কোথায় যে জমা হয়, প্রোগ্রাম ফাইলসের মধ্যে যে জমা হয়। আর প্রোগ্রাম ফাইলসটি পার্ট অফ দা অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম যে উইন্ডোজ ওইটার সাথে প্রোগ্রামগুলি একটা আলাদা ফোল্ডারে জমা হয় যাতে ইউজারের খুঁজে পেতে সুবিধা হয় যে এইগুলি প্রোগ্রাম রিলেটেড আলাদা আলাদা প্রোগ্রামের নাম দিয়ে। এখন মনে করেন যে আপনি একটা আননোন কোম্পানির একটা প্রিন্টার আপনি ইনস্টল করবেন, কমনগুলি হলে দেখবেন যে উইন্ডোজ অটোমেটিক ড্রাইভার নিয়ে নিচ্ছে, কারণ উইন্ডোজের মধ্যে বিল্ট ইন আকারে ড্রাইভারটা দেওয়া থাকে। উইন্ডোজের সাইজ এত বড় হয় কেন, বা আগের উইন্ডোজের চেয়ে এখনকার উইন্ডোজের সাইজ এত বড় কেন, কারণ এটার মধ্যে বিভিন্ন টাইপের কমন সফটওয়্যার কমন হার্ডওয়্যারগুলি ড্রাইভারটা ইনক্লুড করে দেওয়া আছে। এবার আপনার যখন লাগছে ওইখান থেকে সে অটোমেটিক সার্চ করে নিচ্ছে যে আমার ক্যাননের LPP 5200 মডেল, এটা ইনস্টল করব। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে উইন্ডোজের মধ্যে কমন আছে, ওখান থেকে সে ড্রাইভার নিয়ে নিচ্ছে। আনলেস আপনাকে কি করতে হতো যে ওই সিডি, ওটার সাথে একটা সিডি দেবে অবশ্যই, সেই সিডিটাকে আপনি ইনস্টল করতে হতো। ইনস্টল করলে কি হচ্ছে আপনাকে ওই যে হার্ডওয়্যারটার কি কি ফাংশনালিটি আছে, মানে হার্ডওয়্যারটা কত দ্রুত কাজ করতে পারে, কি কি কাজ করতে পারে, কতটুকু মেমরি নেবে এবং কোন ওয়েতে কাজ করবে, সবকিছু অপারেটিং সিস্টেমের মধ্যে লিস্টেড হয়ে যায়। অপারেটিং সিস্টেমকে ট্রেন্ড আপ করে দেওয়া হয় যে তোমাকে এরকম একটা হার্ডওয়্যার তোমার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে যার পারফরম্যান্স হচ্ছে এরকম, যার ম্যাক্সিমাম পারফরম্যান্স পেতে গেলে এইভাবে কাজ করতে হবে। এরকম ইন্টারফেসও চলে আসে অনেক সময়। প্রিন্টিং যখন করেন আপনার প্রিন্টারের মধ্যে অ্যাডভান্সে গেলে দেখবেন যে ওই স্পেসিফিক প্রিন্টারের আলাদা একটা উইন্ডো চলে আসে, অথবা এই সিডিটা ইনস্টল করলে যেটা হয় একটা আলাদা আইকন চলে আসে, সেই আইকনে ক্লিক করলে আপনারা ওটাকে কাস্টমাইজ ভাবে করতে পারেন। আপনারা তো লেট কেন, একটু আগে কাছে চলে আসেন, আজকে ল্যাব নাই শুধু থিওরি, চেয়ারগুলি একটু কাছের দিকে আসেন। আমরা যে ফাইলটা আলোচনা করছি এখানে কিছু কোশ্চেন এন্ড অ্যানসার সেশন আছে, পিছনে আপনাদেরকে বলতেছি। তো এই কোশ্চেন এন্ড অ্যানসার গুলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর মিডটার্ম এক্সাম। তারপরে কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ এ প্রসেস ইন এন অপারেটিং সিস্টেম। আমরা একটু আগে বলেই ফেলেছিলাম যে এভরি রানিং টাস্ক ইজ এ প্রসেস। যে টাস্কগুলি রানিং অবস্থায় আছে দ্যাট আর কল্ড দ্য প্রসেস। এই প্রসেসগুলি কি, দেখেন এই প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন অবস্থায় থাকে, প্রোগ্রাম কি এই যে নিচে যে ইনস্টল করা আছে এগুলি সব প্রোগ্রাম, বাট এটার মধ্যে এইটা রানিং আছে, এটা রানিং আছে। সো দিস আর দ্য প্রসেস এন্ড আদার্স আর দ্য প্রোগ্রামস, নট প্রসেস। এটাকে যখন চালু করব তখন এটা হয়ে যাবে প্রসেস, আবার যখন ক্লোজ করে দিব তখন এটা ওই প্রসেসটা কিল হয়ে যাচ্ছে। তার মানে আপনারা প্রসেস লিস্টে একটু আগে যে লিস্টটা দেখাচ্ছিলাম ওইখানে ইউজারের কিছু প্রসেস আছে, এছাড়া সিস্টেমের মানে অপারেটিং সিস্টেমেরও কিছু প্রসেস আছে। অপারেটিং সিস্টেমের প্রসেস যদি এক বা একাধিক প্রসেসকে আপনি কিল করে দেন, মানে স্টপ করে দেন বা এন্ড টাস্ক করে দেন, তাহলে আমাদের অপারেটিং সিস্টেমের বেশ কিছু জিনিস কাজ করবে না। এই যে দেখেন, মনে করেন যে আমরা অনেক সময় দেখবেন যে ক্রম তো আমি একটা অ্যাপ্লিকেশন চালু করেছি, কিন্তু এখানে দেখেন
যে ক্রমের মধ্যে 8 বার নাম আছে, এখানে একবার আছে এবং প্রত্যেকটা কতটুকু সিপিইউ এবং মেমরি ইউজ করছে দেখেন 8 বার যে আছে 8 বার কেন আছে 8 বার থাকার কারণ হচ্ছে আমাদের এখানে ট্যাবও 8টা ওপেন করা নাই। দেখেন যে আপনি বলতে পারেন যে স্যার 8টা আলাদা ট্যাব ওপেন করছেন এই জন্য 8 বার আছে, অ্যাকচুয়ালি 9 বার আছে, আমাদের 3টা ট্যাব ওপেন করা আছে। তাহলে এতগুলি প্রসেস কেন ব্যাকগ্রাউন্ডে চলছে? এতগুলি প্রসেস ব্যাকগ্রাউন্ডে চলার কারণ হচ্ছে কিছু এক্সটেনশন, আপনারা এখান থেকে যে এক্সটেনশন গুলি দেখেন এই রকম এক্সটেনশন গুলিও একটা একটা করে প্রসেস। মানে আপনি একটা ট্যাব ওপেন করলে যেমন ব্রাউজারের মধ্যে নতুন একটা প্রসেস শুরু হলো, আমি যদি এখান থেকে দেখেন যে কোনো একটা প্রসেসকে ক্লোজ করে দেই, এখানে প্রসেসের নামগুলো এইভাবে আসে না, কিন্তু আপনি যদি এইটাকে বলতে পারেন সাপোজ ক্লোজ করে দেন, এটা দেখছি যে আমরা অনেক র্যাম খাচ্ছে, তাহলে আমি এটাকে যদি ক্লোজ করে দেই দেখবো যে আইদার আমার কোনো একটা ট্যাব রিলোডে চলে গেছে, আবার মানে হোয়াইট হয়ে গেছে কোন একটা ট্যাব, অথবা কোন একটা এক্সটেনশন আমার ডিসেবল হয়ে গেছে। কখন আবার চালু হবে সেটা আপনি আইদার ট্যাব যদি হয় তাহলে রিলোড দিলে হচ্ছে, আর এক্সটেনশন যদি হয় তাহলে আবার যে ওই এক্সটেনশনে ঢুকে এক্সটেনশনটাকে এনেবল করে দিতে হবে, অথবা ব্রাউজারটাকে ক্লোজ করে এগেইন ব্রাউজারটাকে চালালে ওই এক্সটেনশন আবার এনেবল হয়ে যায়। তাহলে এই যে প্রসেস দেখেন যে আমাদের এখানে যে প্রসেসগুলি দেখতে পাচ্ছেন যে দুইটা প্রসেস ছাড়া এই সার্ভিস হোস্ট থেকে শুরু করে নিচের দিকে দেখেন যে শেল প্রোগ্রাম রানিং আছে, উইন্ডোজের শেল থেকে শুরু করে এই সব প্রসেসগুলি দিস আর দা সিস্টেম প্রসেস, এইগুলি ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে। এবং এখান থেকে যদি আপনি ইচ্ছামতো ক্লিক করে এই যে নিচে এন্ড টাস্ক আছে এখান থেকে এন্ড টাস্ক করে দেন, তাহলে একটা দুইটা এন্ড টাস্ক করলে আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু যখন বেশ কয়েকটাকে এন্ড টাস্ক করে দেবেন তখন দেখবেন যে উইন্ডোজ আবার রিস্টার্ট চাচ্ছে। এবং কিছু কিছু ক্রুশিয়াল প্রসেস আছে যেগুলি বন্ধ করতে চাইলে আপনাকে একটা কোশন মেসেজ আসবে যে হ্যাঁ উইন্ডোজকে হ্যাম্পার করছে, উইন্ডোজকে হ্যাম্পার করবে, উইন্ডোজ রিস্টার্ট হয়ে যাবে, উইন্ডোজ ক্লোজ হয়ে যাবে, এরকম মেসেজ আসে। তো এই যে রানিং টাস্ক, এই রানিং টাস্কগুলিকে আমরা বলছি প্রসেস। তাহলে বললাম ইট রিপ্রেজেন্টস এ সিঙ্গেল ইনস্ট্যান্স অফ এ রানিং অ্যাপ্লিকেশন। দেখেন প্রত্যেকটা রানিং অ্যাপ্লিকেশনের একটা সিঙ্গেল ইনস্ট্যান্স হচ্ছে এই প্রসেস, which consists of code মানে হচ্ছে প্রোগ্রামের ইনস্ট্রাকশন, যেটা আপনি যে কোডিং লিখেন সেই কোড হচ্ছে ডেটা, যেটার মধ্যে থাকে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট এন্ড ডাইনামিক অ্যালোকেটেড মেমরি, ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমরি, এবং থাকে স্টেট, কোন স্টেটে আছে এটা, ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসেস সাচ অ্যাজ দ্য প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার অর স্ট্যাটাস, এই ধরনের বিষয়গুলি আপনার হচ্ছে স্টেটের মধ্যে। আচ্ছা, কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রসেস দেখেন যে ক্যারেক্টারিস্টিক কি, এটার বৈশিষ্ট্যগুলি কি কি। দিস ইজ ডাইনামিক, এ প্রসেস ইজ নট স্ট্যাটিক, ইট চেঞ্জেস ইটস স্টেট, মানে রানিং থাকতে পারে, ওয়েটিং থাকতে পারে, যে একটু আগে যেমনটা বলছিলাম যে একটাকে সাসপেন্ড করে আরেকটাকে আমি আমার প্রসেসিংটাকে ক্যাপাসিটিটাকে দিচ্ছি বা আমার মেমোরিটাকে ওইকে অ্যালট করে দিচ্ছি। তো যখন একটাকে ডিসেবল হয়ে থাকছে সেটাই হচ্ছে আপনার সাসপেন্ড অবস্থায় থাকা, ওয়েটিং অবস্থায় থাকা। আমরা এই প্রসেস ম্যানেজমেন্ট আমাদের একটা চ্যাপ্টার আছে, নেক্সটে আমরা ভিডিও পরে করব, তো সেখানে আপনারা দেখবেন যে স্টেটগুলি কিভাবে আসে, মানে আপনি একটা প্রসেসের স্টার্ট থেকে ওইটার এন্ড পর্যন্ত যে লাইফ সাইকেলের মধ্যে সে লজিক্যালি কিভাবে কাজ করে। তো মধ্যে বেসিক্যালি চারটা স্টেট, একটা হচ্ছে সে স্টার্ট হয়, আর একটা হচ্ছে এন্ড হয়, তার মধ্যে মধ্যবর্তী পর্যায়ে সে রানিং থাকে এবং সে সাসপেন্ডেড থাকে এবং সে হচ্ছে ওয়েটিং এ থাকে। এরকম স্টেপগুলি পার করে যখন সেই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তখন প্রসেসটা এন্ড হয়ে যায়। এন্ড হয়ে যায় মানে ওর লাইফ সাইকেলটা শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সেকেন্ড হচ্ছে আইসোলেটেড, প্রসেসেস হ্যাভ देयर ওন মেমরি স্পেস টু প্রিভেন্ট ইন্টারফারেন্স। আচ্ছা, ওই আইসোলেটেড ভাবে কাজ করে, মানে প্রসেসগুলি আপনি প্রত্যেকটা প্রসেস তার জন্য কিছু একটা মেমরি অংশকে কনজিউম করে রাখে। যেমনটা এই যে একটু আগে দেখছিলেন যে প্রত্যেকটা প্রসেসের পাশে সিপিইউ ইউসেজ ছিল কলামে, তারপরের কলামে ছিল কি মেমরি ইউসেজ, তার মানে ওই প্রসেসটা অতটুকু মেমরিকে সে কনজিউম করে রাখছিল। এবং এই কনজিউমটা দেখবেন যে সবসময় যে ফিক্স থাকছে তা না, কম বেশি হয়। প্রসেসগুলিকে একটু ভালো করে আপনার টাস্ক ম্যানেজার তো অনেকবারই ওপেন করেছেন, একবার ওপেন করে ভালো করে ওর আপ ডাউন দেখবেন, আপ ডাউন করবেন, সেটা খেয়াল করবেন যে সব সময় একটা প্রসেস যে নির্দিষ্ট পরিমাণ সিপিইউ এবং মেমরিকে কনজিউম করে থাকে তা না, এটা আপ ডাউন করতে থাকে। এবং আমাদের ভ্যালুয়েবল রিসোর্স তো এই দুইটাই, তাই না? আপনার একটা ডিভাইসের মধ্যে যখন কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পরে সে যখন আউটপুট দিবে, তো সে কতটুকু কস্টিং আপনার আসছে, মানে প্রোগ্রামটা রান করার পরে আউটপুট পাওয়া পর্যন্ত
তার যে টাইমটুকু লাগে দ্যাট ইজ কল্ড দ্য টাইম কমপ্লেক্সিটি। আপনারা অ্যালগরিদমে সই করেছেন টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি, মনে আছে এই দুটো জিনিস? ওইগুলিকে খেয়াল করেন। তাহলে আমাদের খরচ কত? খরচটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, কতটুকু সময় নিয়ে প্রসেসর এবং র্যামকে সে বিজি রাখছে। প্রসেসর এবং র্যাম হচ্ছে দুটো ভ্যালুয়েবল জিনিস আমাদের সিস্টেমের জন্য, আর এই দুটো জিনিসকে ব্যস্ত রাখে কে? ওই যে প্রসেস। তাহলে এই প্রসেসটা যতক্ষণ চলছে ততক্ষণ সে ব্যস্ত রাখছে, মানে ততক্ষণ আমার খরচ বাড়ছে। মনে করেন গাড়ি চলতেছে, তো যখন রানিং আছে ততক্ষণ আমার খরচ বাড়তেছে, তাই না? এন্ড আননেসেসারি আমি ঘোরাঘুরি করে খরচ নাও বাড়াইতে পারি, আমি শর্টেস্ট পাথ বের করতে পারি। আপনারা যে শর্টেস্ট পাথ বের করার কথা অ্যালগরিদম শিখেছেন না? তাহলে আমি 10 মাইল ঘুরেও যেতে পারি, আমি শর্টকাটেও যেতে পারি। তাহলে আমি যদি শর্টকাটে যেতে পারি এবং সেই ওয়েটা যদি সেফ হয়, তাহলে আমি আননেসেসারি ঘুরে না যেয়ে আমার কি করতে পারি? টাইমও সেভ করতে পারি, আমার স্পেসও সেভ করতে পারি। তাহলে আমার গাড়ির টায়ারও কম খরচ হচ্ছে, আমার অকটেনও কম খরচ হচ্ছে, তাই না? বা ইঞ্জিনের ক্যাপাসিটিও কম খরচ হচ্ছে। তো সেইভাবে চিন্তা করেন। তারপর হচ্ছে লাইফ সাইকেল, প্রসেসর লাইফ সাইকেলে যেটা বলছিলাম, এন্ড এবং স্টপ, মাঝখানে সেই আর 3টা স্টেপ আছে। তার মানে সে কতক্ষণ রানিং থাকছে, কতক্ষণ ওয়েটিং থাকছে এবং কতক্ষণ সাসপেন্ডেড থাকছে। সাসপেন্ডেড থাকা মানে ওই তাকে বহিষ্কার করে দেওয়া সাসপেন্ড এরকম না, তাকে ওই ওয়েটিং এরই আরেকটা অংশ হচ্ছে সাসপেন্ড রাখা। মানে ওকে আপাতত ওর কাজ নাই, এই জন্য ওকে আপাতত বসায় রেখে আরেকজনকে করা। সাসপেন্ড এবং ওয়েটিং এর মধ্যে ডিফারেন্স আছে, দুটো একদম সেম জিনিস না। এটা আমরা যখন প্রসেস ম্যানেজমেন্ট করব তখন আর ডিটেইলসে আসবো। স্যার বিশেষ করে ভারী সফটওয়্যারগুলো যেগুলো আমাদের ডিভাইসের জন্য ক্ষতি করে, মানে দেখা যায় যে চালু করলে আর ডিভাইস নড়ে চলে না, এগুলোর কোনো সলিউশন নেই? একটা সলিউশন আছে। আপনার ওই ডিভাইস, অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করলে আপনার ওই ডিভাইস ইজ নট কম্পিটেবল। আপনি মেশিনের ক্যাপাসিটি বাড়ান, মানে আপনি মেশিনের প্রসেসর এবং র‍্যাম বাড়ান, বাড়ালেও অবশ্যই হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ফুলফিল করে। এটা একমাত্র সলিউশন ভাই, এটার একমাত্র সলিউশনই হচ্ছে এটা আপনার চাহিদা পূরণ করতে হবে, ঠিক আছে? এখন আপনার বসার জন্য মিনিমাম দেখা যাচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা জায়গা লাগবে, আপনাকে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা জায়গায় বসতে হবে, আপনি বসতে পারবেন? তো সেরকম ভাবে ওই আপনি কোন রকমের আছেন, টিকে আছেন কিন্তু ঝুলতেছেন আর কি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু যদি আপনাকে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা জায়গায় দেওয়া হয়, তাহলে আপনি আরো স্মুথলি নড়ে চড়ে আরাম করে বসতে পারবেন, তাই না? তাহলে 6 বাই 6 ইঞ্চি জায়গায় আপনি কোন রকম বসতে পারছেন, 12 বাই 12 ইঞ্চি দিলে আপনি আরামে বসতে পারছেন। সেটা বুঝতে হবে, আপনাকে প্রত্যেকটা সফটওয়্যারের মিনিমাম হচ্ছে ওইটার রিকোয়ারমেন্ট আছে। উইন্ডোজের ভার্সন এত, মানে উইন্ডোজ ঠিক না, অপারেটিং সিস্টেমের ভার্সন কত হতে হবে সেটা একটা রিকোয়ারমেন্ট। দ্বিতীয় হচ্ছে রিসোর্স কত থাকতে হবে, মিনিমাম র‍্যাম এত লাগবে, মিনিমাম ফ্রি স্পেস দিতে হবে এতটুকু। তা আপনার এবং ওই প্রসেসরেরও ইও থাকতে হবে যে এই মিনিমাম এই মানের প্রসেসর না হলে কাজ করবে না। তাহলে আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করে করলে অ্যান্ড্রয়েড স্টুডিও কেন হচ্ছে ভারী ভারী সফটওয়্যারও কাজ করবে। ইভেন অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আপনি তো শুধু অ্যাপ্লিকেশনটা রান করছেন, মনে করেন একটা বড়, আপনার তো ছোট একটা অ্যাপ্লিকেশন বানান, বড় যদি একটা অ্যাপ্লিকেশন বানান, মনে করেন একটা গেম বানাবেন, সেটাও অ্যান্ড্রয়েড স্টুডিও বানাচ্ছে, এই টাইপের যে ইউনিটি আর কি কি সব আছে এই টাইপের দিয়ে বানাচ্ছে, মনে করেন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েই আপনি একটা বড় অ্যাপ্লিকেশন তৈরি করবেন। তাহলে সেইটা কি করে চলবে? যেখানে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও নিজেই চলতে পারছে না, তাহলে ওর ভিতরে আরেকটা জিনিস আপনি উৎপন্ন করবেন, সেটা কিভাবে উৎপন্ন হবে? সো আপনাকে এইটাকে একমাত্র সলিউশন যে আপনার কম্প্যাটিবল মেশিন ইউজ করতে হবে, মানে হচ্ছে যেই মেশিনটা দিতে পারবে। আপনার তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার আগে ওইটা মিনিমাম রিকোয়ারমেন্ট দেখে নিয়ে গুগল থেকে বা অ্যান্ড্রয়েড স্টুডিও সাইটে ঢুকলেও যখন ডাউনলোড করবেন তখন ওখানেই লেখা থাকে, প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে লেখা থাকে যাদের এরকম জিনিস দরকার। কিছু কিছু সফটওয়্যার আছে যার খুব অল্প রিসোর্স লাগে, তার ক্ষেত্রে আর সব লেখা থাকার প্রয়োজন হয় না, বাট যার একটু ক্যাপাসিটি বেশি লাগে তার ক্ষেত্রে লিখে দেওয়া থাকে এবং আপনাকে সেটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, আমরা এরপরে প্রসেসের লাইফ সাইকেল এই যে বলছিলাম, নিউ, রেডি, রানিং, ওয়েটিং, টার্মিনেটেড। এন্ড তারপর হচ্ছে প্রসেস হচ্ছে ইউজার প্রসেস, সিস্টেম প্রসেস, দুই রকম ক্যাটাগরির প্রসেস হয় যেগুলি এতক্ষণ বলছিলাম। ইউজারের তৈরি করা প্রসেস, মানে ইউজার যে প্রোগ্রামগুলি রান করছে ওইগুলি প্রসেসের মধ্যে যে লিস্টে আসছে ওগুলো হচ্ছে ইউজারের প্রসেস। আর সিস্টেম কুইক জেনারেটেড যে প্রসেসগুলি যেগুলি সিস্টেম নিজেকে রানিং রাখার জন্য দরকার, সেগুলি হচ্ছে সিস্টেম প্রসেস। তারপর আছে মাল্টিটাস্কিং এন্ড প্রসেস। দেখেন যে অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, লিনাক্স এন্ড ম্যাক ওএস সাপোর্ট মাল্টিটাস্কিং।
where multiple processes run concurrently. The OS uses process scheduling to decide which process get CPU time. এখন মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই কাজ মানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনি 10টা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করেছেন বা ব্রাউজারের মধ্যে 10টা ট্যাব ওপেন করেছেন, তাহলে সেক্ষেত্রেও আমাদের ওই যে ডিস্ট্রিবিউটটা চলে আসে, যেটা এই মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমগুলি নিজেই দক্ষভাবে এটাকে হ্যান্ডেল করে, বিকজ ওইটার মধ্যে সেই টেকনোলজিসগুলি দিয়েই বিল্ড করা যে কোন প্রোগ্রামের কতটুকু কি দরকার সেটা অনুযায়ী অটোমেটিক সেইটাকে ম্যানেজ করে দেয়। এবং যে অপারেটিং সিস্টেমগুলি এইটাকে ভালোভাবে মানে মাল্টিটাস্কিংটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারে সেইগুলি বেশি পপুলার হয়। দেখেন যে লিনাক্সের অনেক ভার্সন আছে, তারপরেও লিনাক্সের আমরা স্পেসিফিক 2-3টা ভার্সনকে আমরা বেশি ইউজ করে থাকি, লাইক ফেডোরা ইউজ করে থাকি, না হলে আমরা উবুন্টু ইউজ করি, না হলে হচ্ছে রেড হ্যাট ইউজ করি, আর ডিফারেন্ট পারপাসের জন্য কালি ইউজ করে থাকা হয়। উইন্ডোজের ক্ষেত্রে আসেন, দেখেন যে উইন্ডোজের যে ভার্সনগুলি আসলে সবগুলি কি অনেক পপুলারিটি পেয়েছিল? পাই নাই। আপনি যদি উইন্ডোজ 1 থেকে শুরু করে উইন্ডোজ 11 পর্যন্ত আসেন, অনেকগুলি ভার্সনের মধ্যে আসছিল, বাট এর মধ্যে পপুলারিটি ছিল একসময় উইন্ডোজ 95, তারপর 2000 এর সময় এসে আসলো উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98টাও মোটামুটি চলেছিল, মানে মানুষের এত উপায় ছিল না কোনো আর। ওই সময় ম্যাক ওএস এত আসে নাই, অ্যান্ড্রয়েড তো আসেই নাই, অপশনই ছিল, লিনাক্স ছিল, বাট লিনাক্স ইজ টাফ। স্যার নতুন করে আর কোন অপারেটিং সিস্টেম আবিষ্কার হওয়ার অবশ্যই আছে অ্যান্ড্রয়েড। গুগল যে অ্যান্ড্রয়েড, আপনি কি 2000 সালের আগেও অ্যান্ড্রয়েডের এত নাম ছিলই না, ওই কেবল মার্কেটে আসছে। আমাদের যে অ্যাপলের ওএস অনেক ডেভেলপ, অনেক সিকিউর, তো এইগুলি কিন্তু আপনার একমাত্র উইন্ডোজ বাদে বাকি যত অপারেটিং সিস্টেম দেখছেন সবার কোর কিন্তু হচ্ছে লিনাক্সের উপরে ভর করে এই অপারেটিং সিস্টেমগুলি আগিয়েছে, এক্সেপ্ট দ্য উইন্ডোজ। এই জন্য উইন্ডোজটা পপুলার হলেও সিকিউরিটি অনেক কম, যেখানে আপনার কম্পারেটিভলি অ্যান্ড্রয়েড বলেন আর হচ্ছে ম্যাকওএস বলেন আর লিনাক্স বলেন, লিনাক্স তো অফকোর্স সিকিউর, তো লিনাক্সের উপর বেস করে যেহেতু ম্যাকওএস এবং অ্যান্ড্রয়েড তৈরি হয়েছে, সো এগুলিও সেই সিকিউরিটি প্যাচগুলি ওখানে বেশ স্ট্রং। আচ্ছা, মাল্টিটাস্কিং এর এক্সাম্পলে দেখেন যে প্রসেস ইন অ্যাকশনে বলছি যে ইউ ক্লিক অন এ ব্রাউজার, the OS create the process for the browser, একটা এক্সাম্পল বলছি আমরা মাল্টিটাস্কিং এর, and the process load the browser's code and data to the memory। ব্রাউজারের যে একটা ব্রাউজারের তো কোড আছে, মানে ব্রাউজারটা একটা সফটওয়্যার, ওইটা তো মেমোরিতে রান করছে, তো সেইটা ব্রাউজারের কোডটা এবং ডেটাটা মেমোরিতে লোড হচ্ছে এবং the process start executing instruction, যেমন হচ্ছে rendering the interface, ওটার ইন্টারফেস যে ব্রাউজার ইন্টারফেসটা আসছে, and the process may pause waiting for network data or terminate when you close the browser। মানে প্রসেসটা পজ থাকছে যখন না ব্রাউজার তো নেট না পাইলে তো ওটা কাজ করবে না, মানে ডেটা লোড হবে না, তাহলে ওইটা ওয়েটিং এ থাকছে অথবা টার্মিনেট হয়ে যাচ্ছে যখন আপনি ব্রাউজারের ক্রস বাটনকে ক্লোজ করে দিচ্ছেন। ডিফারেন্স বিটুইন এ প্রোগ্রাম এন্ড এ প্রসেস, পেজ ব্রেক হয়ে গেছে, আপনারা দেখার সময় দেখে নিন। প্রোগ্রাম এবং প্রসেস দুটার মধ্যে পার্থক্য কি? তাহলে প্রোগ্রাম কি বলছি? প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন অর কোড, আপনারা জানেন প্রোগ্রাম কাকে বলে, বাট এই প্রোগ্রামটা যখন এক্সিকিউশন বা রানিং অবস্থায় থাকে তখন তাকে আমরা প্রসেস বলি। স্টেটের ক্ষেত্রে দেখেন যে এটা হচ্ছে স্ট্যাটিক, মানে ডিস্কের মধ্যে থাকে প্রোগ্রামটা, স্টোরড অবস্থায় থাকে। এটা হচ্ছে ডাইনামিক, মানে এটা মেমোরিতে বা র‍্যামে থাকে। ডাইনামিক কেন? মেমোরিতে কি স্টোরেজ, এখানে ডাইনামিক কেন হলো? সাধারণ কনসেপ্ট কিন্তু, কারণ ওইটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, ফিক্স না। কিন্তু আপনি একটা ফাইলকে বা একটা সফটওয়্যারকে কপি করে রেখে দিয়েছেন, ইনস্টল করে ওটা ইউজ করছেন না, তাহলে ওই যে ব্যাকআপে আপনি রেখেছেন বা কোনো একটা ফাইলকে আপনি রেখেছেন, ওইটা কি হচ্ছে আপনার হার্ড ডিস্কের মধ্যে যেখানে রাখছেন ওখানেই থাকছে, আনলে যতক্ষণ আপনি এটাকে কাট পেস্ট করে মুভ করছেন, লোকেশন মুভ করছেন। লোকেশন মুভ করলেও কি হয়, আপনার লোকেশন মুভ করলে ওটার ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যায়, ফাইলের লোকেশন কিন্তু ওখানেই থাকে। তার মানে ফাইলটা যে জায়গায় ছিল ওখানেই থাকে, ওইটার মধ্যে ছিল 10 নম্বর পেজে, এখন পাঠাইছেন আপনি 95 নম্বর পেজে, তাহলে ওই পেজ নাম্বারটা ইন্ডেক্সে পেজ নাম্বারটা চেঞ্জ করে, জায়গাটা ঠিকই থেকে যায়। আর লাইফ স্প্যানে বলেন যে প্রেসিস্টেন্ট আনটিল ডিলিটেড, যতক্ষণ না ডিলিট করছেন ততক্ষণ ওটা থাকছে।
আর এটা টেম্পোরারি এন্ডস উইথ দ্য এক্সিকিউশন স্টপ। যখন আপনি এক্সিকিউশন স্টপ করে দিচ্ছেন মানে প্রোগ্রামটাকে ক্লোজ করে দিচ্ছেন, প্রোগ্রামটা মুছে যাচ্ছে না কিন্তু প্রোগ্রামটা আপাতত বন্ধ, সেই সময় এটার লাইফ শেষ হয়ে যাচ্ছে প্রসেসের। বাট প্রোগ্রামটাকে যতক্ষণ আপনি ডিলিট না করে দিচ্ছেন ততক্ষণ প্রোগ্রামটা ওখানে থাকছে। খুব সহজ, এই অবজেক্টগুলি খেয়াল থাকবে। Explain the main purpose of an operating system. Operating system এর main purpose গুলি কি কি? এই কি হচ্ছে? নিজেও কথা বলতেছো আবার ওদেরকেও ডিস্টার্ব করছে, এটা তো পরে করতে পারো। শেষ করি তারপরে করো, সবাই কথা বলো। আচ্ছা দেখেন যে what is the main purposes of operating system? Operating system purposes গুলি কি কি? কি পারপাসেস গুলির মধ্যে হচ্ছে এক রিসোর্স ম্যানেজমেন্ট, আমার যা রিসোর্স ছিল লাইক সিপিইউ, মেমরি, স্টোরেজ, ইনপুট আউটপুট ডিভাইস, এই একটু আগেও এইরকম একটা আলোচনা ছিল, আর একটু ডিটেইলস এখানে আছে। তো এই জিনিসগুলিকে সে মেইনটেইন করে। কিভাবে মেইনটেইন করে দেখেন, সিপিইউ এর ক্ষেত্রে বলছি আমরা যে the OS allocates processing time to various tasks, ensuring that multiple applications can run concurrently through processes and process scheduling. প্রসেসেস গুলির মধ্যে যে আপনার সিপিইউ যেটা কি করছে যে অ্যালোকেট দা প্রসেসিং টাইম, প্রত্যেকটা প্রসেস হতে কতটুকু সময় লাগছে সেই অনুযায়ী তাকে টাইম অ্যালট করে দিচ্ছে। সিপিইউ এর টাইমের তো একটা ভ্যালু আছে যে কত সময়ের মধ্যে সে কাজটাকে শেষ করে দিচ্ছে। and ensuring that multiple application can run concurrently, মানে মাল্টিপল অ্যাপ্লিকেশন যাতে একসাথে রান করতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। মানে আমি একাই সিপিইউ কে দখল করে রাখলাম, অন্য কাউকে আসতে দিব না, এরকম হতে দিবে না। একটা প্রোগ্রাম সে মেমরি এবং সিপিইউ কে পার্মানেন্ট ভাবে হোল্ড করে রাখতে পারবে না। একটা টাইম পরে তাকে ওই ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হবে, টার্মিনেট হচ্ছে না, ক্লোজ হচ্ছে না, আবার সে তখন ওয়েটিং এ থাকবে। অন্য একটা প্রসেস তখন কাজ করবে। মনে করেন ব্যাকগ্রাউন্ডে আপনি হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে এক্সিকিউশন দিয়েছেন, দিয়ে ওটাকে মিনিমাইজ করে রাখছেন, ব্যাকগ্রাউন্ডে ওটা কাজ করবে এবার তখন স্লোলি করবে। মেমরি কি হচ্ছে, ইট ম্যানেজেস দ্য কম্পিউটারস মেমরি বা RAM, allocating a space for running application and ensures that each process has enough memory to function with interfering with others, মানে প্রত্যেকটা প্রোগ্রাম যেন স্মুথ রান করতে পারে এবং একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, প্রয়োজন মতো ইন্টারফেয়ার করতে পারে, সেই প্রস্তুত করা যায়। স্টোরেজের ক্ষেত্রে দেখেন যে আমাদের মেইন রিসোর্স এইগুলি, যে আমার প্রসেসর, আমার RAM, আমার স্টোরেজ মানে আমার SSD এবং আমার ইনপুট আউটপুট ডিভাইসেস গুলি। তা স্টোরেজের ক্ষেত্রে OS controls access to storage device like hard drives or SSD, organizing files and directories for easy retrieval and management. এই মাই কম্পিউটার যদি এইটা না থাকতো, মানে এটা মাই কম্পিউটার কি একটা টুল বা একটা সফটওয়্যার মনে করেন, উইন্ডোজের মধ্যে একটা সফটওয়্যার মাই কম্পিউটার, ধরে নেন যে মাই কম্পিউটার উইন্ডোজ এক্সপ্লোরার নাই, তাহলে আপনার ফাইলগুলি কিভাবে ম্যানেজ করতেন? এতগুলি ফাইল, প্রত্যেকটা লোকেশন, এবং যেটা আমরা ডসে করি, ডসের মধ্যে কি করতে হয়, আপনাকে ফার্স্টে আগে ডাইরেক্টরি লিস্ট দেখে নিতে হয়, তারপর ওর মধ্যে কোন ডাইরেক্টরিতে আছে সেটা আপনি এক এক ক্লাস দেখতে পাচ্ছেন, আপনাকে ঢুকে দেখতে হচ্ছে। ইভেন আপনার সিডি দিয়ে চেঞ্জ ডাইরেক্টরি, সিডি দিয়ে ঢুকে দেখতে হয়, আবার ব্যাকে আসতে হয় ডট দিয়ে, ডবল ডট দিয়ে। তারপরে আপনি বানান যখন লিখবেন ফোল্ডারে, আপনাদের ক্লিক করেই চলে আসে ফোল্ডারের নামের বানানটা একদম হুবহু এক হতে হবে। কোথাও যদি একটু ভুল হয় তাহলে দেখা যাচ্ছে যে বলবে যে ফাইল নট ফাউন্ড বা ফোল্ডার নট ফাউন্ড, মানে আপনি অনেক বড় একটা ফোল্ডার নেম দিয়েছেন, সেটাকে একদম শুদ্ধভাবে ওই রকমই লিখতে হবে। স্পেস কমান্ডও শেষ। হ্যাঁ, স্পেসও একটা ক্যারেক্টার, স্পেস যদি না থাকে আমি যে অ্যাড করি তাহলে ওটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই সব ঝামেলা থেকে আমাদেরকে করার জন্য হচ্ছে এই টাইপের গ্রাফিক্যাল এটা চলে আসে। আসলে চারটি কোশ্চেন আছে যে ডিফারেন্স বিটুইন কমান্ড লাইন ইন্টারফেস, CLI এন্ড GUI, ওইটা নিয়েও একটা কোশ্চেন আছে। যেহেতু আমরা মিডিয়ার আগে আপনাদেরকে একটু সহজেই করার জন্য দিয়েছি, এটা কিন্তু অল্প করা, মানে মিডিয়ার সিলেবাস হিসেবে অল্প করা, জাস্ট একটা ফাইল করবে। তো দেখবেন আর পরে আমাদের আজকে কয় তারিখ? 2 তারিখ, 9 তারিখে একটা ক্লাস আছে, তাই না? জি স্যার, আপনার পরীক্ষা তো 10 তারিখ না? কত তারিখ? 21 তারিখ। রুটিন দিছে? হ্যাঁ, 21 তারিখে পরীক্ষা তো 14 তারিখ থেকে 13 তারিখ থেকে 14 তারিখ থেকে 13 তারিখ থেকে আমাদের 14টা, 17টা, 19
মেকআপ ক্লাসের তো টাইমে মিলছে না ভাই, আর কোনো রুমও খালি নাই, ওই বিল্ডিং এ যেয়ে করা যেতে পারে। বাট এবার আমার শিডিউলেও এত ক্লাস করছে যে টাইম গ্যাপটা কম হয়ে গেছে, ওইটাকে কভার করার জন্য যে আজকে এটা বানাইছি, নোট আপনাদের জন্য বানাইছি, শর্টেন করে দিছি। আপনারা যদি মেকআপ ক্লাস করেন, আমি একটা দুইটা ক্লাস করাইতে পারি, যা পড়াবো ওইগুলোতে ইনক্লুড হয়ে যাবে। আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে তো, অনেকে অনেক জায়গায় কানেক্টেড। বুঝতে পেরেছি। আর এক্সট্রা টাইম দেওয়াটা যেমন আপনাদের জন্য ডিফিকাল্ট আমরা জানি, প্লাস হচ্ছে ক্লাসরুম এক্সট্রা ম্যানেজ করাটা প্লাস হচ্ছে আমাদেরও তো শিডিউল থাকে, আমাদের শিডিউল ম্যানেজ করে দেওয়াটাও সবকিছু মিলে দেখা যাচ্ছে যে থার্সডে হলে বা কোনো অফ ডেতে হলে সুবিধা হয়। তো ওই কারণে আপনাদেরকে এই যে শর্টেন করে দিয়েছে, এইগুলি ওই ক্লাস নোটগুলির মধ্যে দেখবেন যে আরো ডিটেইলস আলোচনা করা আছে, ওই ডিটেইলসটাকে শর্ট করে দিচ্ছি আর কি। আচ্ছা, আমি শর্ট করি। প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, বুঝতে পারছেন, সিকিউরিটি এন্ড অ্যাক্সেস কন্ট্রোল। এখানে বলি যে দেখেন যে দা ওএস প্রোভাইড দা সিকিউরিটি, ওএস যে শুধু আপনার, আর আমরা তো এখন বিভিন্ন রকম ট্রানজাকশন করি বা ফাইল হচ্ছে সেন্ড এন্ড রিসিভ করি। তো আমার ফাইল মনে করেন একটা সিম্পল মেসেজই লেখা আছে, এইটা কি আমি চাইবো যে আমি যার কাছে পাঠাতে যাচ্ছি তার কাছে না যায় আরেকজনের কাছে চলে যাক? তাহলে এটাই হচ্ছে সিকিউরিটি, যে যেটা যেখানে যাওয়ার কথা বা যেটা যার বিলং করার কথা সে যেন সেটাই বিলং করে। তো এই বিষয়টাকেও এনশিওর করা, মানে সিকিউরিটি এবং অ্যাক্সেস। এই ফাইলটা, এখানে একটা ফাইল রেখেছি, এটা আমি স্পেসিফিক আপনাদের ব্যাচের জন্য অ্যাক্সেস রাখবো, অন্য ব্যাচের জন্য রাখবো না। তাহলে সেটা কি করতে পারি, আমি যদি অন্য ব্যাচের স্টুডেন্ট এসে এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারে যেটা আমি চাচ্ছি না, তাহলে এটা আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে গেল। তো এই ধরনের অ্যাক্সেসকে কন্ট্রোল করা, মানে একটা নেটওয়ার্ক, এখন তো সব নেটওয়ার্ক সিস্টেম, যে সবগুলি কম্পিউটার কিন্তু ইন্টারকানেক্টেড, সিঙ্গেল নেটওয়ার্কে প্রত্যেকটা একটা করে আইপি আছে না, আপনার সেই আইপি দিয়ে ঢুকে কিন্তু এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাওয়া যায়। কারণ যেহেতু এগুলো একটা নেটওয়ার্কের মধ্যে, বাট আপনাকে পাসওয়ার্ডটা জানতে হবে। পাসওয়ার্ড না থাকলে সেই কম্পিউটারে লগ ইন করা যায় না। মানে আপনি যদি এখান থেকে আরেকটা লগ ইন করতে চান, তাহলে এই কম্পিউটারে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, উইদাউট পাসওয়ার্ড লগ ইন করা যায় না। অথবা কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারেন, অ্যাডমিন ভিউয়ার, টিম ভিউয়ার হচ্ছে ইন্টারনেট বেস, আর অ্যাডমিন হচ্ছে ইন্টারনেট ছাড়া লোকাল নেটওয়ার্ক বেস, যেটার মধ্যে দিয়ে আপনি খুব সহজে একটা থেকে আরেকটা অ্যাক্সেস করতে পারেন। অথবা উইন্ডোজের নিজস্ব আছে রিমোট ডেস্কটপ কানেকশন, তো ওইটার মাধ্যমেও আপনি কি করেন, ডাইরেক্ট আইপি অথবা কম্পিউটারের নাম দিয়ে সেই কম্পিউটারে হিট করতে পারেন এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে ঢুকে আপনি সবকিছু রিমোটলি অ্যাক্সেস করতে পারেন। তো এই অ্যাক্সেস কন্ট্রোলটাকে আবার সিকিউরড তো রাখতে হবে, যে কেউ আসলে ঢুকে গেল এটা তো করা যাবে না। প্লাস হচ্ছে যে আমার ফাইলের সিকিউরিটি, সিকিউরড পারসন, মানে সিকিউরড বা অথরাইজড পারসন ছাড়া, পারসন এখানে হচ্ছে ইউজার ছাড়া যেন কেউ না করতে পারে, অ্যাক্সেস না করতে পারে, সেই বিষয়গুলিকে এনশিওর করা হয়। তারপর হচ্ছে আপনাদের ইউজার ইন্টারফেস প্রোভাইড করছে। আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে মেইন পারপাস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম যে আপনি ইউজ করবেন তার পারপাসেস গুলি কি কি। তার থেকে একটা ইউজার ইন্টারফেস দিচ্ছে, যেটা কমান্ড লাইন বা গ্রাফিক্যাল ইউজার হতে পারে, যেই মোডেই হোক। আপনার মনে করেন যদি কমান্ড লাইনে গ্রাফিক্যাল মোড বাদই দেন, মনে করেন যে ওটা নাই, কমান্ড লাইন অ্যাটলিস্ট পাইলেও আমরা টাইপ করে করে কিছু পারপাস সার্ভ করতে পারি। হয়তো আপনি পারবেন না, কিন্তু আপনি যখন কি করবেন, কিছু কমান্ড শিখে নেবেন, তখন সেটাও আপনি করতে পারবেন, তাই না? যেমন গ্রাফিক্যাল মোডটা আমরা খুব একটা ট্রেন্ড আপ হওয়া লাগে না, আমরা দেখে 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 ক্লিক করে করে করতে পারি, কারণ টুলস গুলি মেনু আকারে নাম সহ দেওয়া থাকে। কমান্ড লাইনটা একটু ডিফিকাল্ট, বাট সেটাও যদি না থাকতো তাহলে আপনি কি করে মেশিনটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেন? এই মেশিনটাকে যদি আপনি কোনো একটা কাজ করাবেন, কিভাবে কাজ করবেন? আপনি কমান্ডেও দেখার কোনো স্কোপ নাই। আপনি একটা নতুন মেশিন মার্কেট থেকে নিয়ে এসেছেন যার মধ্যে কোনো ডসও নাই, তাহলে ওটাকে দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, ওটা ইউজলেস একটা ডিভাইসে ভাবে থাকবে। তো এটা ইউজার ইন্টারফেস আমাদেরকে দেয়, যার মাধ্যমে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে নেটওয়ার্কিং করতে দিচ্ছে। নেটওয়ার্কিং ফ্যাসিলিটিটাও কিন্তু অপারেটিং সিস্টেমেরই একটা পার্ট। মানে আপনি যে নেটওয়ার্কিং করছেন, নেটওয়ার্কিং এর মাধ্যমে যেটা হয় যে কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়। এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করার জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস কাজ করে বা কিছু কনসেপ্ট কাজ করে,
তো সেই বিষয়গুলিও এই হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের মধ্যে বিল্ট ইন আকারে থাকে। যেমন আমরা এখানে বলছি দেখেন OS facilitated communication between computer and devices over a network, managing connection, data transfer and network protocol. তো কি করছে আপনার কানেকশনগুলিকে ম্যানেজ করছে, ডেটা ট্রান্সফার করাটাকে আপনার এনশিওর করছে, এবং যেই নেটওয়ার্ক প্রোটোকলসগুলি আছে, বিভিন্ন রকম নেটওয়ার্ক প্রোটোকল তো আছে, সেই প্রোটোকলগুলি যেন ঠিকমতো কাজ করে এবং যার যার লেয়ারে সে যেন ঠিকমতো কাজ করে সেই বিষয়গুলিকে আপনাকে এনশিওর করে। তারপর সেকেন্ড হচ্ছে ইট এনশিওরস দ্যাট ডেটা ইজ ট্রান্সমিটেড সিকিউরলি অ্যান্ড ইফিশিয়েন্টলি বিটুইন ডিভাইসেস। তারপর হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড হ্যান্ডেলিং। অনেক সময় কাজ করতে করতে এরর আসে, সেই এররটাকে ডিটেক্ট করা এবং ওইটাকে মেসেজ আকারে অপারেটিং সিস্টেম নিজে কালেক্ট করা এবং সেটার পরবর্তীতে সলিউশন দিয়ে আপডেট রিলিজ করা, যেটাকে প্যাচ বলা হয়। এই কাজগুলিও কন্টিনিউয়াস হতে থাকে। তার মানে ওএস কি করছে, মনিটরিং দ্য সিস্টেম হেলথ এন্ড ডিটেক্ট এরর ফর হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। সিস্টেমের হেলথটাকে ডিটেক্ট করে এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে আছে ডিটেক্টস হচ্ছে এরর আছে, সেই এররগুলি কোনো একটা হার্ডওয়্যারের এরর আসলো, সেই এররটাকে কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করে, একটা উইন্ডো আকারে আসে যে এই ডিভাইসের এই প্রবলেম হচ্ছে, যদি কোনো এক্সটার্নাল পেরিফেরাল ডিভাইস হয় সেক্ষেত্রে। and taking appropriate action to prevent crashes and ensure smooth operation। এবং ততক্ষণ পর্যন্ত উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেমে হবে কথা, বাট উইন্ডোজ যেহেতু আমরা কমন ইউজ করি তো উইন্ডোজ মুখে বারবার চলে আসে, বাট যদি উইন্ডোজ চলে আসে ধরে দেবেন যে এটা অপারেটিং সিস্টেমের কথাই বলা হচ্ছে। তাহলে এটা কি করছে, এটা টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন টু প্রিভেন্ট ক্র্যাশ, মানে সাডেন ক্র্যাশ হয়ে যাওয়া, যে স্কাই ব্লু টাইপের উইন্ডো হয়ে যায় না অনেক সময়, দু এক সময় হয়ে যায় ডিপ ব্লু না, এটা হচ্ছে স্কাই ব্লু, হালকা ব্লু কালারের, এবং ওর মধ্যে এরকম একটা ফেস মতো আসে এবং লেখে যে এই সিস্টেম ইজ ক্র্যাশ। মানে যেটা হয় কি যে কোনো একটা আনসার্টেন কারণে সিস্টেম যদি নিজেকে আর ধরে রাখতে পারে, মানে ওর টোটাল ফাইল সিস্টেমটা যদি ঠিকমতো অর্গানাইজড ভাবে কাজ না করতে পারে তখনই ওই সিস্টেম ক্র্যাশ হয়। ইন দ্যাট কেস আমরা কম্পিউটারকে রিসেট করে ট্রাই করে দেখতে পারি, ওইটা অনেক সময় ঠিক হয়ে যায়। যদি একান্তই না হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করা লাগে, অপারেটিং সিস্টেমটাকে রিইনস্টল করার প্রয়োজন হয়ে যায়। কারণ অপারেটিং সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত তার স্ট্যাবিলিটিটাকে রাখতে পারছে ততক্ষণ সে স্টেবল থাকে, বাট যখন আর পারছে না তখন এটা ক্র্যাশ হয়ে যায়। বাট সেটা যে ক্র্যাশটাকে প্রিভেন্ট করার জন্য এবং স্মুথ অপারেশনের জন্য যা যা করা লাগে এই সব কিছু স্টেপই তার ভিতরে দেওয়া থাকে। তার মানে যে আপনারা বলেন যে উইন্ডোজের মধ্যে এত ফাইল কি কাজে, প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক কাজ আছে। আপনি মাঝখান থেকে কয়েকটা ফাইল মুছে দেবেন, দেখবেন যে কিছু ফাংশনালিটি কাজ করছে না। তারপরে ইট লগস এন্ড রিপোর্টস এরর টু হেল্প অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ইউজার ট্রাবলশুট দ্য প্রবলেম। আপনার যা যা প্রবলেম হচ্ছে এগুলিকে লগ করে, লগ মেইনটেইন করে, মানে একটা লগ ফাইল মেইনটেইন করবে, এবং অ্যাডমিনিস্ট্রেটর বা ইউজার যেই এটাকে হচ্ছে কানেক্ট করবে তাকে হেল্প করবে যে এই প্রবলেম হয়েছিল, এই লগ ফাইল থেকে সেগুলিকে রিপেয়ার করা যায়। আমরা কি ব্রেক দিব? আসবেন ব্রেকের পরে আবার